শারমিন, শবনম। আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার স্যার। তোমার পরিচয় দাও। আমি শবনম মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার বর্তমান বাসিন্দা। বিয়ের আগে আমি হাওড়া জেলায় থাকতাম। তো এখন আমার বাবার নাম হলো রশিদ আহমেদ মল্লিক ও মার নাম হলো নাসিমা মল্লিক। বর্তমান আমার স্বামীর নাম হচ্ছে মাসুদ মন্ডল। আমি 2006 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 2008 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর 2012 সালে কেমিস্ট্রি অনার্স নিয়ে পাশ করেছি। এরপর 2014 সালে কেমিস্ট্রি নিয়েই এমএসসি পাশ করেছি এবং তারপরে 2015 ও 2017 সালে বিএড কোর্স ফিজিক্যাল সায়েন্সের উপরে করেছি। বর্তমানে আমি একটি প্রাইমারি স্কুলে কর্মরত। এই হলো। আপনি আজকে কোন টপিকের ওপর ডেমো দেবেন? আমি নিউটনের প্রথম গতিসূত্রের উপর ডেমো দিতে ঠিক চাই। আছে, আপনি বোর্ডে যান। ধন্যবাদ। সুপ্রভাত। আচ্ছা, আমি এটাকে একটি ক্লাস হিসেবে কল্পনা করতে পারি স্যার? হুম হুম। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আগের দিন তোমরা স্থিতি ও গতি এই অধ্যায়টি পড়েছো। সেখান থেকে জেনেছো স্থিতিশীল বস্তু কাকে বলে, গতিশীল বস্তু কাকে বলে। তো আজ আমরা জানবো কোনো বস্তুকে গতিশীল করতে কি করতে হয়, অর্থাৎ কোনো বস্তুর গতির কারণ সম্বন্ধে জানবো। দেখো ছাত্রছাত্রীরা, তোমরা এই যে শ্রেণীকক্ষে বসে আছো, তো তোমাকে যদি কেউ বলে যে দরজাটিকে খুলে দাও, তোমার এই শ্রেণীকক্ষে দরজাটিকে খুলে, তোমরা কি করবে? তোমরা হাত দিয়ে দরজাটিকে ঠেলবে, অর্থাৎ পুশ করবে। ঠিক তেমনি আবার যখন তোমাকে দরজাটিকে বন্ধ করতে বলবে, তখন তোমরা কি করবে? তোমরা হাত দিয়ে দরজাটিকে টানবে, অর্থাৎ পুল করবে। সুতরাং কোনো বস্তুকে গতিশীল করতে হবে, হয় তাকে ঠেলতে হবে, নয় তাকে টানতে হবে। এই ঠেলা বা টানাটাকেই হলো বল। তো 1687 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তার প্রিন্সিপিয়া নামক গ্রন্থে গতিশীল বস্তুর কারণ এবং গতিশীল বস্তু আচার আচরণ এবং তার গতির কারণ সম্বন্ধে অনুসন্ধান করার জন্য 3টি গতিসূত্রের আলোচনা করেন। তার মধ্যে আমরা সেগুলোকে একসঙ্গে নিউটনের গতিসূত্র নামে পরিচিত। এই 3টি গতিসূত্রের মধ্যে আমরা নিউটনের প্রথম গতিসূত্রটি নিয়ে আজকে আলোচনা করব। তো নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে বাইরে থেকে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগ সরলরেখায় চলতে থাকবে। তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি বিষয় সম্বন্ধে জানতে পারি। এক হচ্ছে বস্তুর জাড্য, দুই হলো বস্তুর বলের সংজ্ঞা। বস্তুর জাড্য আর একটি হচ্ছে বলের সংজ্ঞা। তো বস্তুর জাড্য কি? বস্তুর জাড্য সম্বন্ধে নিউটনের গতিসূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্থির বস্তুর ধর্ম হচ্ছে চিরকাল স্থির অবস্থায় থাকা, আর গতিশীল বস্তুর ধর্ম হচ্ছে চিরকাল সমবেগ সরলরেখায় তার গতি বজায় রাখা। সুতরাং যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় বা গতিশীল বস্তু তার গতি বজায় রাখতে চায়, তাকেই বলবো আমরা জাড্য ধর্ম। সুতরাং নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে জাড্য হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্থিতি জাড্য, দুই হলো গতি জাড্য। এক হলো স্থিতি জাড্য, স্থিতি জাড্য, দুই হলো গতি জাড্য। স্থিতি জাড্য কি? স্থিতি জাড্য হলো স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকা পণ্য। স্থির বস্তু স্থির অবস্থা বজায় রাখে। আর গতিজাড্য হলো গতিশীল বস্তুর তার গতিটাকে ধরে রাখা বা গতি বজায় রাখার প্রবণতা। সুতরাং স্থিতিজাড্যের তো আমরা জানলাম কাকে বলে। এবার উদাহরণ হিসেবে আমরা কি বলবো? ধরো তুমি কোন একটি বাসে বসে, স্থির বাসে বসে, এবার হঠাৎ করে যখন বাসটি চলতে শুরু করবে, দেখলে তুমি পিছনের দিকে
হেলে পড়লে। কেন এরকম হলো, কি মনে হতে পারে? তো কারণ হচ্ছে যে এই যখন আমরা বাসে বসে থাকি তখন আমাদের শরীরটা পুরোটাই স্থির থাকে। যখনই গাড়িটি চলতে শুরু করলো তখন আমাদের বাসের সংলগ্ন পাটি প্রথম গতিশীল হবে, কিন্তু শরীরের এই উপরের অংশটা স্থিতিজাত ধর্মের জন্য স্থির অবস্থায় থাকতে চায়। ফলে সে কি করবে, পিছন দিকে, বাসের গতির বিপরীত দিকে পিছন দিকে হেলে পড়বে। ঠিক তেমনি গতিজাতের উদাহরণ দিতে গেলে আমরা কি বলবো, ধরো তুমি চলন্ত বাসে বসে আছো, হঠাৎ করে যদি বাসটা ব্রেক বসে, তখন কি করবে, দেখবে তুমি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়বে। কেন এটা হলো? কারণ যখন গতিশীল বাসে আমরা বসে থাকি তখন গতির জন্য আমাদের শরীরে গতিজাড্যের সৃষ্টি হয়। এবার যখন হঠাৎ করে বাসটি থেমে গেল তখন বাসের সংলগ্ন আমাদের পাটি প্রথমে থেমে যায়, কিন্তু গতিজাড্যের জন্য আমাদের শরীরের উপরিভাগটা এগিয়ে যেতে চায়, সে কারণে আমরা সামনের দিকে হুমড়ি খেয়ে। স্থিতিজাড্যের আরেকটি উদাহরণ দিতে গেলে বলতে পারি আমরা, ধরো তোমরা নিজেরাও বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো, একটি গ্লাস নেবে, তার উপরে একটি পোস্ট কার্ড রাখবে এবং তার উপরে একটি কয়েন রাখবে। এবার তোমরা কি করবে, সজোরে সেই কয়েন পোস্ট কার্ডটিকে একটু ধাক্কা দেবে। দেখলে কি হলো, যে পোস্ট কার্ডটি বেরিয়ে চলে গেল কিন্তু কয়েনটি নিচে নেমে গেল। কেন এরম হলো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, কেন এরম হলো? কারণ যখন আমরা পোস্ট কার্ডটিকে ধাক্কা দিয়ে তার উপরে বল প্রয়োগ করছি তখন ওটি গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু ওর উপরে থাকা পয়েন্টটি স্থিতিজাড্যের জন্য সেই স্থির অবস্থায় থাকতে পারছে, কিন্তু পোস্ট কার্ডটি তো চলে গিয়েছে তার নিচে থেকে, তখন কি করবে, সেটি তার অবস্থান বজায় রাখার জন্য গ্লাসের ভিতরে পড়বে। আর গতিজাড্যের আরেকটা বাস্তব উদাহরণ হিসেবে আমরা কি দেবো, ধরো তুমি ঘরে আছো, তো তোমার ঠান্ডা লাগছে, তুমি ফ্যানটা বন্ধ করে দিলে, কিন্তু দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটা বন্ধ হলো না। কেন হলো না? কারণ ফ্যানটি যখন ঘুরছিল ওর মধ্যে যে গতিজাড্যের সৃষ্টি হচ্ছিল, তখন সঙ্গে সঙ্গে বল প্রয়োগটা আমরা বাড়ি থেকে যে সুইচটা অফ করে যে বলটা প্রয়োগ করলাম, সঙ্গে সঙ্গে ওটি বল হলো না, তখনও ও গতিজাড্যের জন্য তখনও ঘূর্ণ অবস্থায় ও থাকতে চায়। এবার হচ্ছে স্থিতিজাড্য গতিজাড্য হলে এবার হচ্ছে বলের সংজ্ঞা। তো দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা হিসেবে কি বলবো, যে স্থির বস্তু, নিউটনের প্রথম গতিসূত্র তোমরা তো দেখলেই যে স্থির বস্তু কি ধর্ম, স্থির অবস্থায় থাকা, এবং গতিশীল বস্তুর ধর্ম হলো গতি অবস্থার মানে তার গতি ধরে রাখা। তো স্থির বস্তু আর গতিশীল বস্তুকে মানে বলের সংজ্ঞা দিতে বলবো, যে বাড়ি থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির অবস্থায় পরিবর্তন করা হয় বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা হয় তাকেই বলবো বল। তাহলে কি লিখবো, যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির অবস্থা ও গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে ও গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন। তো বলের উদাহরণ দিতে গেলে আমরা কি বলবো, তো প্রথমে ধরো কোনো ফুটবলার তার পা দিয়ে ফুটবলের ওপর কিক করলো, তো কি হলো, সেটির ক্ষেত্রে যে বলটিকে সে স্থির ছিল সেটাকে কিক করার ফলে তার উপরে একটা বল প্রয়োগ করার ফলে সেটি গতিশীল হলো। আবার আরেকটা উদাহরণ দিতে বলে আমরা কি বলবো, ধরো ক্রিকেট খেলায় কোনো ফিল্ডার যখন কোনো গতিশীল বলকে থামানোর চেষ্টা করে তখন কি করে, ওই হাত দিয়ে সেই গতিশীল বস্তুর ওপর বল প্রয়োগ করে তাকে থামানো। তাহলে প্রথম উদাহরণটা আমরা দেখলাম স্থির বস্তুকে কিক করে বা বল প্রয়োগ করে গতিশীল করা, আর দ্বিতীয় উদাহরণটাই আমরা দেখলাম গতিশীল বস্তুকে হাত দিয়ে থামিয়ে তাকে স্থির বস্তু টানা, এটাকেই বলছে বল। তো আজ আমরা ক্লাসে শিখলাম নিউটনের প্রথম গতিসূত্র কি, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানি, যেমন বলের জাড্য এবং বলের সংখ্যা, আর জাড্য ক প্রকার, স্থিতিজাড্য, গতিজাড্য, এটা আমরা জানলাম। পরবর্তীকালে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ও তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো আজ ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। ঠিক আছে, তুমি তাহলে জল খেয়ে এসো, তারপর আমি তোমার এইগুলো বলছি, ওকে? কেমন? আচ্ছা স্যার, হ্যাঁ লুপ হোলগুলো বলে দেবেন স্যার। হ্যাঁ অবশ্যই, এখনই বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ, মানে ক্যামেরা অফ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর কেউ দেবে? স্যার কিছু বলতে চাই স্যার। বলো। স্যার বলছি, ওখানে তো স্যার 4 থেকে 5 মিনিট বলবে বলার জন্য, কিন্তু ওখানে তো কি পয়েন্ট গুলো বলতে হবে, এত বললে হ্যাঁ তো সেটাই বলবো, সময়ের একটা ব্যাপার আছে। সেটাই বলবো। আমি টাইমটা দিচ্ছি একটা কারণে,
কারণ হচ্ছে উনি কি মানে নিয়ে এসছে টোটালটাই, সেটার জন্যই আমি আচ্ছা, এতক্ষণ আমি আজকে কোনো কোশ্চেন বা এখান থেকে কাউন্টার অ্যাটাক কাউকেই করবো না। ঠিক আছে, ঠিক আছে। এবার ডেমোটা কতদূর তৈরি করবে বা কতটা তৈরি করেছে সেটা, মানে তোমরা কতটা প্রেশার নিতে পারো আজকে ওনার জন্য, বুঝতে আচ্ছা, পেরেছো? এবারে হুম, পরের দিন মানে হচ্ছে যখন এই ক্লাস পর্বটা শেষ হবে তখন কাউন্টার অ্যাটাক হবে ক্লাসের মধ্যেই, যে এখান থেকে এই কোশ্চেন কেমন, বুঝতে পেরেছো? আচ্ছা। আগে প্রথম স্টেপটা আমরা পার করি, যেখানে আমরা ডেমোটা তৈরি করি, কে কতটা নার্ভাস ফিল করছে তার দেখা হবে। মানে বডি গঠন যেটা আমরা বলি, মানে ফেস কেমন কাজ করছে তার, তারপর হচ্ছে তার লেখা, তারপর হচ্ছে সে কতটা আড়ষ্টতা মানে আসছে তার কথা বলতে গিয়ে, সে উদাহরণ কেমন দিচ্ছে, ইন্টারেস্টিং হচ্ছে কিনা ক্লাসটা, সেইগুলো দেখা হবে। এখন এখন তোমার ওই যে ডেমো মিনিট বা 2 মিনিট 3 মিনিট এই ব্যাপারটা আসছে না। আর হচ্ছে যে তোমার ওখান থেকে কাউন্টার কোশ্চেনও হবে না। এরপর পরবর্তী স্টেপে তোমাদের কাউন্টার কোশ্চেন হবে। আর তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই হচ্ছে স্যার ব্যাপার। আমাকে এবার একটু বলুন কি ভুল ভালো হলো নাকি? হ্যাঁ আমি বলছি তোমাকে, তুমি একটু রেস্ট করো, বাকিদের সঙ্গে কথা বলি কারা কি দেবে। আর আচ্ছা, ঠিক আছে। আমাদের রোজিনা ছিল, রোজিনা তুমি তো সবসময় রেডি থাকো। রেডি, রোজিনা কোথায় গেল? হ্যাঁ স্যার বলুন। রেডি আছো? স্যার আমি এখান থেকে ইয়ে করিনি, ডেমো রেডি করিনি। এখান থেকে মানে না না, এখান থেকে দিতে বলছি না, তোমার যেটা ডেমো ক্লাস হচ্ছে, অন্যান্য ক্লাসে যেটা বলেছিলাম সেটা ক্লাস হচ্ছে না। ও এর আগে থেকে আমি তো ক্লাস। এক্ষুনি জয়েন করছি, আমি জানি না তো ওই জন্য। হ্যাঁ, রেডি হ্যাঁ আছো? রেডি তো আছে, কিন্তু এখন দেবো। হ্যাঁ দাও, আরেকটা নেই তাহলে তারপর আলোচনা করছি। তোমাদের এইভাবে করে ডেমোগুলা রেডি করতে হবে। ওটা তো বর্গের ছেড়ে চুপ। টুকটুক খাবো টুক টুক। কি দেবে তাহলে আজকে? স্যার না আমি আজকে এখন দেবো না, শুয়ে পড়ছি। ঠিক আছে। আর কেউ? স্যার বোর্ড ওয়ার্কটা তো করতে পারবো না, কিন্তু স্যার এমনি যদি শুনতেন একটু বলতাম আর কি। বলো। বলছি বোর্ড ওয়ার্ক করতে পারবো নি এখন, হ্যাঁ ক্যামেরা অন করে আমি স্যার ফোনে পারবো নি করতে। ঠিক আছে, তুমি বলো তোমার তাহলে তুমি কি পড়াবে সেটা বলো, আর কোনটা ডেমো দেবে তুমি বলো। আমি স্যার গ্যাসের আচরণ। ঠিক আছে, গ্যাসের আচরণ তুমি দাও। ওকে, ইন্ট্রোডাকশন শুরু হ্যাঁ। করো, মানে ডেমোটাই দাও তুমি, তোমাকে ইন্ট্রোডাকশন করতে হবে না, তুমি ডেমোটা দাও, শুরু করো। নমস্কার স্যার। আজ আমরা শুরু করব গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস নিয়ে। গ্যাস কিভাবে চাপ, তাপমাত্রা ও আয়তনের পরিবর্তনে তার অবস্থার পরিবর্তন হয় তাহা বোঝার জন্য বিভিন্ন গ্যাস সূত্র ব্যবহার করব আজ আমরা। প্রথমে বলবো আমরা গ্যাসের বৈশিষ্ট্য। গ্যাসের নির্দিষ্ট আকার নেই, গ্যাসের আয়তন নেই, গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল শূন্য হয়। গ্যাসকে যে পাত্রে রাখা হয় গ্যাস সেই পাত্রে রাখার দখল করে নেয়। গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো সংঘর্ষ লক্ষ্য করা যায় না। বয়েলস ল, তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, পি সমানুপাতিক 1/v বা পিভি সমান ধ্রুবক। অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে যায়। যেমন সাইকেলের পাম্পে বাতাস ভরার সময় এই সূত্র লক্ষ্য করা যায়। চার্লস ল, চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক হয়, ভি সমানুপাতিক টি। টি পরম শূন্য তাপমাত্রা, যেখানে টি পরম শূন্য তাপমাত্রা। উদাহরণ, গ্যাস গরম করলে গ্যাস প্রসারিত হয়। গরম বেলুন ফুলে ওঠে উষ্ণতা যখন বৃদ্ধি করা হয়। গেল উসাক ল, আয়তন স্থির থাকলে চাপ তাপমাত্রা সমানুপাতিক, পি সমানুপাতিক টি। উদাহরণ, প্রেসার কুকারে যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করি, প্রেসার কুকারে চাপ বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধি পায়। কম্বাইন্ড গ্যাস ল, পিভি বাই টি সমান ধ্রুবক। এই সূত্রে চার্লস বয়েল ও গেল উসাক এই তিনটি সূত্র একত্রে প্রকাশিত হয়। আইডিয়াল গ্যাস সমীকরণ, গ্যাসের আচরণকে সাধারণত আমরা প্রকাশ করব পিভি সমান এনআরটি সমীকরণ দ্বারা। এটি আইডিয়াল গ্যাস সমীকরণ নামে পরিচিত, যেখানে পি সমান চাপ, ভি সমান আয়তন, এন সমান মোল সংখ্যা, টি সমান কেলভিন তাপমাত্রা, আর সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক। বাস্তব গ্যাস কি? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। বেশি চাপ ও কম তাপমাত্রায় এই গ্যাসের বিচ্যুতি লক্ষ্য করা যায়। দৈনন্দিন জীবনে প্রয়োগ,
এলপিজি গ্যাস সিলিন্ডারে আমরা এটি লক্ষ্য করি, প্রেসার কুকারে, বেলুনে, রেফ্রিজারেটরে, গাড়ির টায়ারের ক্ষেত্রে। সুতরাং গ্যাসের আচরণ বোঝার জন্য বিভিন্ন গ্যাস সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর মাধ্যমে গ্যাসের চাপ, তাপমাত্রা ও আয়তনের পারস্পরিক সম্পর্ক স্পষ্টভাবে বোঝা যায়। এটাই স্যার। হ্যাঁ, তুমি গ্যাসের আচরণ হ্যালো? টোটালটাই ডেমো দেবে তাই তো? এক মিনিট ওয়েট, বলছি। হ্যালো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? বলছি তুমি গ্যাসের আচরণ টোটালটাই ডেমো দেবে তাই তো? হ্যাঁ, টোটালটাই। টোটালটাই যখন ডেমো দেবে তখন তুমি মানে ডোন্ট মাইন্ড, হুম হুম। তোমাকে দেখো ভালো করে বোঝো। প্রথমত আমাদের ক্লাস যে ফিজিক্স পড়ছি সেই আমি দুজনকেই বলছি, শারমিনকেও বলছি, আমরা যে ফিজিক্স পড়ছি সেই ব্যাপারটা স্টুডেন্টকে কিভাবে তুলতে হবে। আমাদের ফিজিক্স পড়াচ্ছি ব্যাপারটা বা কেমিস্ট্রি পড়াচ্ছি ব্যাপারটা মজাদার করতে হবে, ইন্টারেস্টিং। তোমরা যে পড়া বললে মানে যে ডেমোটা দিচ্ছ সেটা মনে হচ্ছে তোমরা বই বা যাই যেখান থেকে পড়লে একদম ঠোঁটস্থ বা হয়তো একদম গড়গড়া বলে চলে যাচ্ছ। কিন্তু স্যার বলতে যাচ্ছি এখানে এটাই যে স্যার 3.5-4 মিনিটে কি রকম বোঝাবে? তো হ্যাঁ, মুহূর্তের মধ্যে শেষ হয়ে এবারই যাবে। বলি শোনো, তুমি যখন টোটাল গ্যাসের আচরণটা পড়াবে তোমাকে পড়ানো দেখবে, পড়াটা দেখবে না কতটা পড়াচ্ছ। ওরা কিন্তু আচ্ছা আচ্ছা। পড়াটা দেখবে না যে তুমি কতটা পড়াচ্ছ, তোমাকে দেখবে তোমার পড়ানোর স্টাইলটা, তুমি কতটা আচ্ছা। মানে পারফেক্ট পড়ানোর ক্ষেত্রে একটা ক্লাসরুমটা তুমি ম্যানেজমেন্ট করতে পারবে। এবারে তুমি দেখো ডোন্ট মাইন্ড, তুমি দেখো তুমি দেখলে মানে তুমি 2 মিনিটের মধ্যে টোটাল গ্যাসের আচরণ চ্যাপ্টার শেষ করে দিলে, ভালো করে বুঝবে। যখন তোমার কাউন্টার অ্যাটাক করবে মানে কোশ্চেন করবে যে তুমি 2 মিনিট কিভাবে শেষ করলে এত বড় চ্যাপ্টারটা। হ্যাঁ, ওটা করতেই পারে। হ্যাঁ মোনালিসা, তুমি ক্লাস করবে 1 মিনিট মোনালিসা। আর আমি দেখছিলাম সেটটা হচ্ছে কিনা। তুমি তোমার খাটের ওপরে ফোনটা রাখো দিয়ে ওখানে সেট আপটা করো, তাহলে আরো উঁচু হবে ক্যামেরাটা। চেয়ারে রেখে দেখছিলাম। তাহলে 2-3টে চেয়ার নাও বা খাটের ওপর তুমি একটু চেয়ারটা দাও, একটু কষ্ট করে, নোংরা হবে, তার উপর দাও, দেখো আরো সুন্দর হবে। কারণ হচ্ছে তুমি যে কাগজটা এই করছো সেটাও দেখা যাবে। ঠিক আছে। তুমি সেট আপটা করো, আমি বলছি তারপর। তারপর সাকিব, তা তোমার হ্যাঁ বক্তব্যটা হচ্ছে দেখো আমাকে 2 মিনিটে টোটালটাই আমাকে বলতে বলেনি, আমি যেটা পড়াবো বা যেটা শুরু করব সেইটা আমাকে পড়াতে দেবে। এবার ধরো তোমাকে 2 মিনিট তুমি কী করলে গ্যাসের আচরণ টোটাল শেষ করে দিলে, এবার স্যারের ইচ্ছা হচ্ছে তোমাকে গ্যাসের আচরণ পড়াচ্ছ, স্যারের ইচ্ছা হচ্ছে 15 মিনিট, ধরো সাপোজ 5 মিনিট ধরবে তোমাকে, তাহলে তুমি তো 2 মিনিটে কমপ্লিট করে দিলে, তারপর তার কোশ্চেন খুঁজে পারবে না। স্যার, আমি বলতে যাচ্ছি বোর্ড থাকলে এখানে গ্রাফ ট্রাফ করতাম। মানে ব্যাপারটা হচ্ছে তখন তো সময় ওই যে বয়েলস ল এর গ্রাফ আরেকটা গুলো কথা আছে। বলি, হ্যাঁ, আর তোমার কি ইংলিশ মিডিয়াম ছিল? আমার স্যার এমএসসি ছিল, ইংলিশ মিডিয়াম ছিল নি, বাংলা মিডিয়ামই ছিল। না, এবার যখন পড়াচ্ছে দেখলাম কম্বাইন্ড গ্যাস ল একটা বললে, তার আগে হ্যাঁ বয়েল কিছু সূত্র। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আমি সেটা বলছি না, তার আগে বয়েল সূত্র, চার্লসের সূত্র, এইসব কথা বলছিল, অ্যাভোগাড্রো, কম্বাইন্ড বয়েল ল। এবারে যে তোমরা যে উদাহরণগুলো দিতে, যখন বয়েল সূত্র করালে, সাপোজ আমি বলছি তুমি বয়েল সূত্র করালে ভি ভার্সেস 1/p, তাই না? এবার হ্যাঁ হ্যাঁ। তোমাকে তারপর তোমরা উদাহরণ দিচ্ছ, যেমন শারমিনও করছে যে তোমরা আগে বিমূর্ত ধারণা থেকে মুহূর্তে ধারণা যাচ্ছ। তাহলে অ্যাকচুয়ালি ফিজিক্সটা তোমাকে সবার সামনে আগে বাস্তব উদাহরণ নিয়ে আসতে হবে, তারপর তোমাকে ফিজিক্সটা বোঝাতে হবে। যেমন উনি বুঝতে পেরেছি। আমাদের শারমিন, উনি উদাহরণ দিচ্ছিল কি যে জাড্য ধর্ম, আগে জাড্য ধর্ম ফ্রিকোয়েন্টলি সংজ্ঞা বলে দিল। তাই ক্লাসের ইন্টারেস্টিং কখন বাড়বে? যখন তুমি সাইকেলের ব্যাপারটা আগে বলবে। সাপোজ আমি বলছি যখন তুমি, সাইকেলের চাকায় যে ওই হ্যাঁ ব্যাপারটা যদি প্রথমে বলে দেই। হ্যাঁ, বুঝতে তাহলে কি পেরেছি হবে স্যার। ইন্টারেস্টিং, তাহলে কি হলো ব্যাপারটা তখন ইন্টারেস্টিং। যেমন আমাদের শারমিন বলল যে ধরো সাপোজ গাড়ি করে চলছে, হঠাৎ করে কি হলো, আমরা উদাহরণগুলো দিচ্ছিল, যদি আগে থেকে উদাহরণ দিই কেমন হবে বলো তো? তাহলে মূর্ত ধারণা থেকে বিমূর্ত যেতে হবে। স্যার, তার কি আপনি বলেছিলেন নাকি মনে নেই, যখন অনলাইনে যখন পড়িয়েছিলেন হুম, যে কম সময়ের মধ্যে বেশি জিনিস যাতে বলতে পারো হ্যাঁ বা হ্যাঁ লিখতে পারো। হ্যাঁ, বেশি জিনিস মানে ধরো সাপোজ তুমি গ্যাসের আচরণ, এবার তুমি টপিক ধরো, তোমাকে টোটাল টপিক না মানে টোটাল গ্যাসের আচরণ না, তুমি গ্যাসের আচরণ করাচ্ছ, তুমি বয়েল সূত্র করাও, কারণ একদিনে অতটা সম্ভব করা নয়, কারণ একটা ক্লাস 45 মিনিটের, ভালো করে বুঝবে। হ্যাঁ হ্যাঁ। আমি তোমাকে টপিক সব মানে তুমি বেশি কিছু বলো, এমন ইন্টারেস্টিং কথা বলো বা এমন কি পয়েন্ট দাও যেটা সেটা তোমাকে কি চোখে ধরে।
এবার তুমি যখন বয়েল সূত্রটা করাবে, টার্গেট করবে, তাহলে বয়েল সূত্র ভি, যেমন আমাদের এর আগের দিন আমাদেরকে গোর বলেছিল যে ভি যদি বাড়ে তাহলে পি হচ্ছে কমছে, তাহলে এই ব্যাপারটা রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে বোর্ডে, টোটাল লিখলে হবে না। যেমন আমাদের শারমিন লিখছিল, বলের সংজ্ঞাটা প্রায় লিখিয়ে দিয়েছিল শারমিন, তাই তো শারমিন? বুঝতে পেরেছি স্যার, মানে আপনি বলতে যাচ্ছেন যে যেটাই পড়াবো মানে প্রথম থেকে ভালোভাবে পড়াবো, তারা যদি বলে যায় থেমে যাও থেমে যাবো, এরকম হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমার শুরু থেকে স্যার, ভালোভাবেই পড়াবো। বলো। স্যার ওখানে তো ডেফিনেশনটা লেখার দরকার নেই স্যার, ডেফিনেশন তো লিখলে কেমন হয়ে যাচ্ছে, তাই না হ্যাঁ স্যার? সেটাই বলছি, আমি ডেফিনেশন লিখা যাবে না, আমি ডেফিনেশনটা মুখে বলবো। যেমন সাপোজ ধরো আমাদের জাড্য ধর্ম উদাহরণ দিচ্ছিল, বাস্তব উদাহরণ দাও, তাহলে দরকার হয় টুক করে, অনেকজনে যেমন ছবি আঁকে, টুক করে ছবি এঁকে দিল, দিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে ছবি হয়ে যাবে। যেমন শারমিন আমাদের বোর্ড ওয়ার্ক করছিল, একদম বোর্ডের মাঝখানে, বোর্ডই দেখা যাচ্ছিল না। বোর্ডটা স্যার টাইপ করতে হবে একটু, তাই তো? বলো। স্যার আমি শুক্রবার স্যার নিউটনের স্যার হ্যাঁ, আমি স্যার শুক্রবার নিউটনের 3টি সূত্রের উপর বিবৃতি এবং কি কি ধারণা পাওয়া যায় এটার উপর ডেমো দেবো স্যার, আমারটা একটু বলে দেবেন স্যার। অবশ্যই। এটাকে আমি শারমিনের ব্যাপারটা বলি। শারমিন প্রথমে যখন আমি ওকে যখন ও লিখলো যে আজকের পাঠ, আমি বললাম, ও লিখলো নিউটনের গতিসূত্র, তখন আমি বললাম যে তুমি এনটি যখন নেবে তখনই তোমাকে লিখতে হবে, তখন ও লিখেনি। তারপর 3টে গতিসূত্র যখন বলছিল, ওর কথা এড়িয়ে যাচ্ছিল একটু। তারপর হচ্ছে ওর ভয়ে কি হচ্ছে দেখো, নার্ভাসে। হ্যাঁ ওর ভয়ে দেখো ওর হাত মুখে চলে গিয়েছিল যখন ঘামছিল। তাহলে এটা তোমাকে দেখতে হবে। তোমার লেখা ব্যাপারটা তোমাকে কি করতে, তুমি লিখছো, কথা বলা হয়ে যাচ্ছে, তুমি সংজ্ঞা বলে দিচ্ছ আমাদের যার, তখন লিখছো কেন, তুমি তখন লিখবে কেন? তারপর হচ্ছে উদাহরণটা যেমন মূর্ত থেকে বিমূর্ত করতে হবে তোমাকে, তুমি বিমূর্ত থেকে মূর্ত করছো। তারপর হচ্ছে গলার স্বর একদম কি হচ্ছে লাস্টের দিকে ঘামতে শুরু করে দিচ্ছ, একদম প্রেশার, মানে তোমার এখান থেকে বোঝা যাচ্ছে তুমি প্রেশারে আছো। তারপর হচ্ছে তোমার হচ্ছে বোর্ড ওয়ার্ক, যেটা বললাম যে বোর্ড ওয়ার্কটা তোমাকে ভালো করতে হবে, বোর্ড ওয়ার্ক হচ্ছে না, তুমি হয়তো ওটা সিচুয়েশনটা খারাপ ছিল বোর্ডের, কিন্তু তোমাকে বোর্ড ওয়ার্কটা ভালো করে করতে হবে। যেরকম নির্ভর করে তুমি যখন জাড্য ধর্ম পড়াচ্ছ, তুমি বাম সাইডে যেটা দাঁড়িয়ে থাকছো, ডান সাইডে তোমাকে আঙুল দিয়ে কিছু নেই, মানে আঙুল দিয়ে দেখাতে হবে। জাড্য ধর্ম যখন গতি জাড্য বলছে, তখন গতি জাড্যের আঙুলটাও থাকবে ওখানে, তাহলে সমস্ত কিছু তোমাকে দেখবে। কি বললাম, বুঝতে পেরেছো? বলছি তাহলে এখানে বোর্ড ওয়ার্কে তাহলে কি কি পয়েন্টটা লিখবো স্যার? বোর্ড ওয়ার্কে ওরা কিছুই দেবে না, তবু ওদের লেখা থাকবে, ডেট লেখা থাকবে। তুমি যেহেতু ফিজিক্যাল সায়েন্সে দিচ্ছ, তোমাকে উল্লেখ করতে হবে যে আমাদের 9-এর বা পদার্থবিজ্ঞানের, যেটা উল্লেখ করে দিতে হবে, যেহেতু যারা 11-12 দিয়েছে, যারা সাবজেক্টে দিয়েছে। কি বললাম, বুঝতে পেরেছো? তাদের কোনো অসুবিধা ছিল না। এবারে এখানে একটা সমস্যা আছে যে তো কেউ ফিজিক্সে দিতে পারে, কেউ কেমিস্ট্রি দিতে পারে। তাহলে তোমরা বলবে যে আমরা ক্লাস 10-এর এই চ্যাপ্টারের ওপর দেবো, ফিজিক্স কেমিস্ট্রির অত বলা দরকার নেই, এই চ্যাপ্টারের ওপর আমি দেবো ক্লাস 10-এর আজকে। স্যার কাজটা কি উল্লেখ করবো ওখানে? কিটা বলো। মানে যদি আমি গ্যাসের আচরণ দিই, বলতে হবে যে ক্লাস 10 গ্যাসের আচরণ, এই না না, মানে ওটা ক্লাস বলতে 10 এটা। ক্লাস 10 না বললেও হবে, বলতে হবে না, শুধু বলবে গ্যাসের আচরণ চ্যাপ্টারের উপর আজকে আমরা পড়াবো, এটা বলবে। যে টপিক বলে দেবে যে সাপোজ বয়েলের সূত্র করাবো বা চার্লসের আর সূত্র স্যার করাবো। আরেকটা কিছু জিজ্ঞেস করা ছিল, বলছি ওই যে বয়েলস ল, যেটা বিবৃতি যেটা আছে, তারপরে তো গাণিতিক ফর্মুলাটা আছে, বলছি বিবৃতি যেটা, ওটা কি স্যার লিখতে হবে বোর্ডে বলার পর? না না, বিবৃতি লিখতে হবে না, শুধু গাণিতিক রূপটা লিখে তোমাকে আচ্ছা। যে বাড়লে বা কমলে কি হয় সেটা। এবারে তুমি যদি এই গাণিতিক মানে বয়েলের সূত্রের ওপর নির্ভর করে যদি কোনো একটা উদাহরণ তৈরি করতে পারো, তাহলে আরো ইন্টারেস্টিং বাস্তব হবে। উদাহরণ যেটা। হ্যাঁ, আচ্ছা। শারমিনের ক্ষেত্রে সেই সমস্যাগুলো হচ্ছিল। এবার দেখো এই শারমিন ইন্টারভিউটা দিল, হয়তো শারমিনের ভালো হলো, এই যে কি পয়েন্টগুলো ধরলাম, যেগুলো ওর সমস্যা হচ্ছে, প্রত্যেককে এগুলো চেক করতে হবে বাড়িতে। বা এই যারা তোমরা যাতে ডাইরেক্ট মানে ভিডিওতে না আসতে পারো, বাড়িতে চেক করতে হবে, এই পয়েন্টগুলো তোমাকে জোর দিতে হবে। যেমন শারমিন লাস্টের দিকে ও আর মানে যখনই আমি আর থামাচ্ছিলাম না, ওর আর টপিক শেষ হয়ে যাচ্ছিল, তাই না শারমিন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওর টপিক নেই আর, দি লাস্ট পর্যন্ত মানে বাধ্য হয়েই বলতে হলো যে স্যার আজকে এই পর্যন্তই। তাহলে বিষয়টা হচ্ছে যখনই স্যার থামাবে না, তখন তাহলে আমাদের এই টপিক, হ্যাঁ এই টপিক হয়ে গেল, তাহলে আমরা নতুন ফের একটা টপিক শুরু করছি। তাহলে তুমি প্রথম সূত্র হয়ে গেল, দ্বিতীয় সূত্র শুরু করতে হবে, দিয়ে তখন দেখবে স্যার থেমিয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আর ইন্টারেস্টিং করতে হবে। ধরো সাপোজ তুমি আরেকটা কথা ছবি কি আঁকবো, তাহলে ছবি কিছু আঁকা যাবে কি? আমি বলি, যদি ধরো সাপোজ তোমাকে তুমি যে তোমাকে ওইখানে থাকছো, তুমি তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ধরো তুমি উদাহরণ দিলে যে ধরো কেউ বাইকে চেপেছো তোমরা, বা কেউ বাসে চেপেছো, এইভাবে করে উদাহরণ দিতে হবে, যে তাহলে যখন হঠাৎ করে বাস চলে যায় তো কোথায় কোন দিকে হেলে পড়ি আমরা, তোমাকে নিজে দেখাতে হবে ব্যাপারটা।
তাহলে আচ্ছা আচ্ছা সেখানে কি হবে, স্যার আমার ক্ষেত্রে একটু বলুন দেখি। গ্যাসের আচরণ। হ্যাঁ স্যার। গ্যাসের আচরণ ব্যাপারটা হচ্ছে, ধরো আমাদের প্রথমত উম, দেখবে গ্যাস সিলিন্ডারের কথা ভেবেছো তুমি, বা গ্যাস লাইটের ব্যাপারে ভেবেছো যে অতিরিক্ত চাপে কি করা হয়, গ্যাস দিলে কি হয়, হ্যাঁ হ্যাঁ সংকোচন হয়। এই যে উদাহরণগুলো, হ্যাঁ, হ্যাঁ। ইন্টারেস্টিং উদাহরণগুলো টানতে হবে তোমাকে। আচ্ছা। কেমন বুঝতে পেরেছো? তাহলে তোমার কি হ্যাঁ হবে, স্যার। ক্লাসটা ভালো হবে। এবার তুমি একটা উদাহরণ দিয়ে আবার বেশিক্ষণ বললে হবে না, তোমাকে উদাহরণ দিয়েই টুক করে ইতে চলে আসতে হবে। বুঝতে পেরেছি। এবারে আমি যদি দীর্ঘায়িত বলি বা আমি সংজ্ঞা লিখি, এই সংজ্ঞার ব্যাপারটাও আমি বলেছিলাম যে লেখা যাবে না, সংজ্ঞাটা বলতে হবে। এবং তোমাকে যে ছোট ছোট সিম্বলিক যে রিপ্রেজেন্ট, সেই রিপ্রেজেন্টগুলো করতে হবে। বলছি যে শুধু রিপ্রেজেন্ট গুলাই বোর্ড ওয়ার্ক করবো, আর হ্যাঁ। সংজ্ঞা বা না, ওসব যেগুলো। কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা। রিপ্রেজেন্ট যেগুলো করবা সেইগুলোই তোমাকে লিখতে হবে, তাছাড়া কিছুই লিখবা না, কারণ ওইভাবে লিখতে গেলে তোমাকে প্রথমেই বাদ দিতে হবে, এ ডেমো ভালো লাগে লিখছে। স্যার ওই তার মানে আমার ওই স্থিতিজাত বা গতিজাতের সংজ্ঞাগুলো লেখা যাবে না, না, তাই তো? ওই সংজ্ঞা লেখা যাবে না ওগুলো। তুমি ভাগ বলে লিখে দিলে যে জাড্য দিয়ে সেখান থেকে স্ত্রী জাড্য করে ভাগ লিখে দিলে, এবার তুমি সংজ্ঞা লিখে যাচ্ছ, ওইগুলো লেখা যাবে না। যেমন ওই বলের সংজ্ঞা লিখলে, তাহলে স্যার ওইখানটায় আমি কি লিখবো, যে ওটা আর কিছু লেখা যাবে না, জাস্ট ওইটুকুই? হ্যাঁ, বোর্ড এবার তুমি ওখানে উদাহরণ দিতে পারো যে ছবি যেরকম হয় না, একটা ছবিটা কেমন হয় আমি বলে দিচ্ছি পাশে। গ্লাস আর পোস্ট কার্ডের ছবিটা দেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, ওটাও দিতে, কিন্তু অতটা টাইম লাগবে, দেখতে হবে, এবার প্র্যাকটিস করতে হবে। কোন ছবিটা আঁকবে সেটা বলে দেবো তোমাকে আমি, তাহলে সহজে হয়ে যাবে। সেটাই। এবার ছবিটাতে তোমার সৌন্দর্য হতে হবে এমন কোনো মানে নেই, বোঝা গেলেই হবে। না না, মানে বোঝানোর জন্য সেটাই বলছি, হুম। মানে সংজ্ঞা তো দেওয়া যাবে না, তো বড় আর কি, তাহলে আর কি করবো সেটাই জানতে চাইছি। বোর্ড ওয়ার্কে সংজ্ঞা, প্রথমত তোমাকে যখন গতি জাড্য করবে, গতি এই জাড্য ধর্ম আসার আগেই তোমাকে উদাহরণ দিতে মানে হবে। প্রথম তুমি বিবৃতি করলে প্রথম গতিসূত্র, এবারে এর হুম থেকে আমরা কি কি জানতে পারি সেটা বললে, তারপর তুমি হুম যখন জাড্য ধর্ম বলছো, তখন তোমাকে উদাহরণটা দেওয়া। তোমার ধরো তো বাসে চেপেছো, তাহলে বাস হঠাৎ করে চলতে শুরু করলে কি ঘটনা ঘটে বলো তো তোমরা, তখন তোমাকে নিজেকে কি করতে হবে, অঙ্গি ভঙ্গি করে দেখাতে হবে। তখন তুমি কি লিখতে পারো, গতিজাড্য। আর তুমি ডাইরেক্ট ভাগ হুম লিখে দিলে গতিজাড্য, আবার স্থির জাড্য উদাহরণ যখন বললে, একটা উদাহরণ দিলে, তখন স্থির জাড্য, তাহলে আমরা দুই প্রকার জাড্য পেলাম। এবারে হুম। হচ্ছে আমাদের মানে দেখানো। আগে উদাহরণ দিয়ে তারপরে হ্যাঁ, বলবো যে এটা হচ্ছে এখন স্থিতিজাত, বর্তমান এটা পড়া হচ্ছে সবসময় 9-10 পর্যন্ত হচ্ছে মূর্ত ধারণা থেকে বিমূর্ত, এখানে আচ্ছা বিমূর্ত থেকে মূর্ত নয়। আচ্ছা। ঠিক, এইভাবে প্রত্যেককে দাও, আমার মতে বলে প্রত্যেকেরই ভালো হবে। এবারে অনেকজন না স্যার আমার দ্বারা হবে না, এটা লজ্জার বিষয় নয়, এইগুলাই শিখতে হবে তোমাকে। তাহলে এই পয়েন্টগুলো তুমি ই করো, ওকে। আচ্ছা বলছি মানে ওই যে টাইমটা কি মোটামুটি হয়েছে নাকি না আরো বড্ড বড় হয়ে গিয়েছে? না, বিষয়টা হচ্ছে তোমার তার আগে থামিয়ে দেবে, কি বলো, বুঝতে পেরেছো? আচ্ছা এবারই আচ্ছা। ক্লাসের ওপর নির্ভর করবে যে তুমি কতটা সুন্দর বলছো। দেখবে অনেক সময় একটা ছেলে বা একটা মেয়ে সুন্দর বলে তার পড়াটা অনেকক্ষণ দেখে স্যার ম্যাম, আবার হুম অনেকজনে কি করে যে সুন্দর বলছে ঠিক আছে ছেড়ে দাও, এ ভালোই পড়াতে পারবে। এটা ডিপেন্ড করে মুডের ওপরে, কার কে কোন সিচুয়েশনে নিচ্ছে ইন্টারভিউটা। ওই জন্য বলছি যে ক্লাসটা হবে ইন্টারেস্টিং। তুমি ফিজিক্স পড়াচ্ছ মানে তুমি সবসময় রসাত্মক, মানে এখানে কি ক্লাসটা তোমার মনোযোগ সহকারে শুনবে, সেরকম একটা ভাব নিয়ে আসতে হবে। এর যেমন হুম আমাদের সাকিব বললো, সাকিব যেমন একদম একটু হয়তো বোর্ড ওয়ার্ক করে নেই, আরও বেটার হতো। ও যেমন একভাবে বলে গেল, কিন্তু ওভাবে বলা যাবে না। হুম উদাহরণ দিয়ে বলতে হবে তো। বোর্ড ওয়ার্ক করলে স্যার সময় লাগতো একটু আর কি, এটা কিন্তু তুমি মুখে বলেছি তো। তুমি যে ওই দীর্ঘ একটা চ্যাপ্টার বলে দিলে টোটালটাই, বয়েল থেকে চার্লস থেকে অ্যাভোগাড্রো থেকে একদম কম্বাইন্ড সূত্র বলে দিলে টোটালটাই, কিন্তু ওইটুকুন টাইমে তোমাকে বলা যাবে না। তুমি বলে তাহলে সেই কম্পিটিটিভ এক্সামে সেই মানে গড়গড়া বলে দিয়ে চলে যাচ্ছ। তুমি একটা মাত্র করাও, বয়েল সূত্র করাও, বয়েল সূত্র চার্লস সূত্র রেডি করো, দি বয়েল সূত্রটি একদম ইন্টারেস্টিং করে বোঝাও, গ্রাফগুলো বোঝাও, দেখো তাতে কি হবে, ভালো হবে। এবং তোমাকে ঠিক আছে কোশ্চেনও স্যার। করবে না বেশি, ওই তোমাকে ওই টপিকের মধ্যে সীমিত করে দেবে। আর যখনই তুমি একই সঙ্গে অনেকগুলো টপিক নিয়ে টানবে না, তোমাকে কোশ্চেনে একদম A to Z ধরবে। হুম ঠিক আছে স্যার। আর কেউ দেবে? মনালিসা হয়েছে? স্যার আমি ওইভাবে দিব, ওই সাকিবের মতো। হ্যাঁ বলো, কোন টপিক দেবে ওই তুমি? সাকিব যেভাবে দিল ওইভাবে দেব। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দাও। কোন টপিকের উপর স্যার দেবে? আমি অ্যাসিড বেস এবং সল্ট। হুম, দাও, রেডি করো, বলো। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি।
আচ্ছা বলো তো, তোমরা কি কখনো লেবুর রস খেয়েছো? আচ্ছা কেমন লাগে? টক লাগে তাই না? আচ্ছা, সাবান খেয়ে দেখেছো? বা সাবান মুখে দিয়ে দেখেছো? সাবান কেমন লাগে? তেতো ও পিচ্ছিল লাগে তাই না? আচ্ছা চলো আজ আমরা জানবো এই টক আর তেতো স্বাদের পেছনে বৈজ্ঞানিক কারণ কি। তাহলে আজকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো অম্ল, ক্ষার ও লবণ। এই অম্ল, ক্ষার ও লবণকে ইংরেজিতে কি বলে জানো? অম্লকে বলে অ্যাসিড, আর ক্ষারকে কি বলে? বেশ। আর লবণকে কি বলে? সল্ট, তাই না? আচ্ছা আজকে আমরা জানি, চলো, অম্ল কি। তাহলে রসায়নবিদ আরহেনিয়াসের মতে যে পদার্থ জলে ভেঙে H+ আয়ন দেয় তাকে কি বলে? অম্ল বলে। তো অম্লকে কি বলে? মোহন বলো, অম্লকে কি বলে? ইংরেজিতে অ্যাসিড বলে। বাহ, ঠিক বলেছো। আচ্ছা, এই অম্লর একটা উদাহরণ কি হতে পারে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো। মোহন কি বলেছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা HCl হচ্ছে একটা অম্ল। আচ্ছা HCl কোথায় থাকে বলো তো? ঠিক বলেছো, আমাদের পাচক রসে থাকে তাই না? আচ্ছা এরকম কয়েকটি প্রাকৃতিক অম্ল বলো তো। আচ্ছা রিয়া বলো। বাহ ঠিক বলেছো, লেবুর রস। আচ্ছা লেবুর রসে কি থাকে? আচ্ছা প্রদীপ বললো লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। বাহ ঠিক বলেছো। তাহলে অ্যাসিড, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে আমাদেরকে H+ আয়ন দিবে। আচ্ছা চলো, এই অম্লের কয়েকটি বৈশিষ্ট্য আমরা জানি। তাহলে অম্ল, অম্ল কি? অম্ল মানে একটা টক স্বাদ থাকবে। আমরা যখন, আমাদের যখন পেটে অ্যাসিড হয় তখন কি আমাদের একটা টক টক ভাব ভিতর থেকে আসে না? আচ্ছা এই যে, তাহলে আমরা অম্লের বৈশিষ্ট্য কি জানবো? অম্ল একরকম হচ্ছে কিনা টক স্বাদ প্রকৃতির হবে। আর অম্ল কি? অম্ল নীল লিটমাসকে লাল করে। নীল লিটমাস কি জিনিস? আমরা পরীক্ষাগারে গিয়ে দেখতে পাবো এক ধরনের কাগজ দেখতে পাওয়া যায়, সেটা নীল রঙের। সেই নীল রঙের ওপরে যদি আমরা লেবুর রস দিয়ে দিই তাহলে সেটা লাল রং হয়ে যায়। তাহলে অম্লর আরেকটা বৈশিষ্ট্য কি? নীল লিটমাসকে লাল করে, তাই না? তাহলে অমিত বলো তো, অ্যাসিড কি? অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে, তাই না? আচ্ছা অ্যাসিডের আর একটা বৈশিষ্ট্য কি? অ্যাসিড হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি গ্যাস উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস, তাই না? আচ্ছা হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা, তাই না? আচ্ছা এবার আমরা চলো ক্ষার সম্বন্ধে জানি। তাহলে যে পদার্থ জলে ভেঙে ও OH- আয়ন দেয় তাকে ক্ষার বলে। এরকম ক্ষারের কয়েকটি উদাহরণ যদি বলা যায় তাহলে কি বলবো? সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটার সংকেত কি? হ্যাঁ NOOH। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা সংকেত KOH। তাহলে ক্ষার সবসময় কি? OH- আয়ন দেয়। চলো আজকে আমরা এই ক্ষারের কয়েকটি বৈশিষ্ট্য জানি। তাহলে ক্ষার, আমরা এর আগে বলেছিলাম যে সাবান কি? সাবান খেলে তেতো লাগে, তাই না? তাহলে ক্ষারের বৈশিষ্ট্য কি হতে পারে? ক্ষার সবসময় তেতো স্বাদ হবে। ক্ষার কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, তেতো স্বাদ। এবং ক্ষারের ভিতর এক ধরনের পিচ্ছিল অনুভব হবে। ক্ষার, ক্ষার যখন তোমরা নাড়বে তখন কি একটু পিচ্ছিল পিচ্ছিল অনুভব হবে। এবং আমরা অ্যাসিড দেখলাম নীল লিটমাসকে লাল করছে, কিন্তু ক্ষার কি করবে? তার উল্টোটা কি? লাল লিটমাসকে নীল করবে। ঠিক বলেছো। তাহলে আমরা জানলাম যে ক্ষার কি করবে? লাল লিটমাসকে নীল করবে। এবার চলো লবণ। আমরা রান্নাঘরে দেখেছি তাই না লবণ? লবণের সংকেত কি? আচ্ছা মোহন বলো, লবণের লবণের সংকেত কি? হ্যাঁ ঠিক বলেছো, NaCl। তাহলে NaClটা কিভাবে তৈরি হয়? এই যে অম্ল আর ক্ষার পড়লাম, এই অম্ল ক্ষারের বিক্রিয়ায় এক ধরনের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, যার ফলে যে পদার্থটা তৈরি হয় সেটাই হচ্ছে লবণ। তাহলে আমরা একটা অ্যাসিড নিলাম HCl, এই যে আমরা লিখছি HCl প্লাস NaOH। এই যে HCl আর NaOH, এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ফলে কি তৈরি হবে? NaCl, যেটার সংকেত হচ্ছে NaCl, এবং যেটাকে আমরা কি বলি? খাবার লবণও বলি, বা সোডিয়াম ক্লোরাইড, তাই না? তার সঙ্গে সঙ্গে জলও তৈরি হয়। আচ্ছা তাহলে অ্যাসিড আর বেস এর রিঅ্যাকশনে কি তৈরি হয়? সল্ট এবং জল, তাই না? এবার তাহলে আজ আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অম্ল কি, ক্ষার কি, এবং লবণ কি, এবং অম্ল কি, অম্ল ভেঙে কি তৈরি হয়, এবং অম্লের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, এবং লবণ কি, লবণ কি জিনিস সেটা শিখলাম আজ। তাহলে তোমরা কি করবে? এই অম্ল, ক্ষার ও লবণ
এর ব্যাপারে বাড়িতে বড়দের সাথে আলোচনা করবে এবং তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমার কথা বলার স্টাইলটা ঠিক আছে। এবারই বলি, এই যে তুমি যখন কথাগুলো তো এই যে এখন সুন্দর হলো, কিন্তু যখন বোর্ড ওয়ার্ক করবে তখন এইভাবেই যেন কথাগুলো থাকে। কি বললাম বুঝতে পেরেছো? কারণ বোর্ড ওয়ার্কের সঙ্গে কথা বলা মানে সেই আমাদের হাইজেনবার্গের অনিশ্চিত নীতি, সেই শুনেছো যে আমরা দুটো কাজ একসঙ্গে করতে পারবো না। তাহলে তোমাকে এই দুটো কাজই কি করতে হবে? একসঙ্গে করতে হবে। যখন তুমি তখন ওই সময় একটু সমস্যা হতে পারে স্যার। হ্যাঁ, ওইটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে মোটামুটি ঠিক আছে। বা মানে তোমার ভয়েস প্লাস বলা এটা ঠিক আছে। এবারে তোমাকে কি করতে হবে? ওই মানে যে তুমি যখন আরহেনিয়াসে তথ্য পড়াচ্ছ, মানে অ্যাসিড পড়াচ্ছ বা বেস পড়াচ্ছ, তখন বিক্রিয়াগুলো লিখছো, তখন তোমাকে কি কিন্তু এই কথাগুলো যেন থাকে, তখন একটু দমে যাবে। তুমি যখন এই শর্ট টাইমে যেমন এতটা কিছু বললে, তখন কিন্তু ওই শর্ট টাইম ওটা বলতে পারবে না। হ্যাঁ স্যার, বোর্ড ওয়ার্কও করতে হবে, তখন একটু হ্যাঁ টাইমটা খাবে। হ্যাঁ, এবারে দেখো, তুমি যখন আরহেনিয়াসের বিক্রিয়া এখানে করবে, আরহেনিয়াসে অ্যাসিড বা বেস, তখন হচ্ছে আমাদের ডবল তীর চিহ্ন যেখানে থাকে, আমরা কেমিস্ট্রিতে পড়েছি, ওইগুলো তোমাকে সিম্বলিক প্রেজেন্টগুলো জিজ্ঞেস করতে পারে স্যার, হ্যাঁ, যে এটা কি, এটা কেন দিলে, ওকে। আচ্ছা। এই সমস্ত ব্যাপারগুলো তুমি জেনে যাবে, ওকে। তারপর হচ্ছে H3O+, এই যে ব্যাপারগুলো, যে প্লাস কেন হলো, কি জন্য হলো, এখান থেকে তোমাকে অ্যাসিড, ক্ষার, জৈব যৌগের টোটাল 10 নিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? এই ব্যাপারগুলো তুমি একটু লক্ষ্য রেখো, বাড়িতে প্রিপারেশন নাও এ ব্যাপারে। আচ্ছা, ওভারঅল স্যার কেমন হলো তাহলে আমার? হ্যাঁ, ওভারঅল তুমি যেটা বললে সেটা ঠিক আছে। তুমি যখন পড়াবে, আর একটা কথা বলি, সবাইকে বলছি, শারমিনকেও বলছি, সাকিবকেও বলছি, তোমায় বলছি, যখন পড়াবে দেখবে লিখতে গেলে আরও অনেক কোশ্চেন চলে আসছে, মানে অনেক বক্তব্য চলে আসবে। লিখবে যখন বোর্ডে, তখন অনেক কিছু বক্তব্য চলে আসবে। সেই বক্তব্যগুলো মানে এই যে অনেক সময় দীর্ঘায়িত না করে টপিক, যেমন তুমি একটা নির্দিষ্ট টাইমের ভেতরে অনেক কিছু বলে দিলে, যখন লিখবে তখন দেখবে শর্ট হয়ে যাবে, তখন ওইখান থেকে কোশ্চেন করবে এবং কোশ্চেন মার্কগুলো দেবে যে এই ব্যাপারগুলো, এই ব্যাপার মনে থাকবে। তাহলে কি বলতো, আরও ভালো হবে। একদিন বোর্ডে তুমি করো প্র্যাকটিস বা দাও, এটা ভালো হবে। তুমি আর স্টুডেন্টদের যদি কারোর বাড়িতে থাকে বা তোমার স্যারদের বাড়িতে কারো যদি থাকে, সেখানে তুমি গিয়ে একদিন ডেমো দাও, দেখো ভালো হবে। বা আমাদের এখানে তুমি বোর্ডে বা দেয়ালে যে কোনো কিছু লাগাও, কাগজে যদি মার্কার পেন নিয়ে এসো, কারণ হচ্ছে তোমাকে 2 থেকে 3 মিনিট দিতে হবে, ভালো করে বুঝো। আমার তোমাকে বাড়িতে বোর্ড আছে অবশ্য, বোর্ড হ্যাঁ, বোর্ড না থাকলেও, কারণ আমি বলছি বোর্ড যদি নাও থাকে, একটা বড় আর্ট পেপার কিনবে 5 টাকা দিয়ে, তোমার তত বড় কাগজ লাগছে না, মানে ডেমো যারা দেবে তাদের টোটাল ফুল বোর্ড লাগবে না, অল্প অল্প করে লিখতে হবে যেহেতু। কেউ বুঝতে পারছো? একটা বড় আর্ট পেপার নিয়ে আসবে, 5 টাকা অথবা 10 টাকা দাম লাগবে, দিয়ে দেওয়ালে সাটাবে, একটা মার্কার পেন বা কেস পেন নিয়ে আসবে, দিয়ে ডেমোটা দেবে, তাহলে দেখবে রেডি হয়ে যাবে। কেমন বুঝতে পারছো? ভালো হয়েছে, কথা ঠিক আছে। এবারই কথাগুলোর বলারও গঠন ঠিক আছে। তুমি বোর্ড ওয়ার্কটা ভালো করে করো, যে বোর্ড ওয়ার্কের সঙ্গে কথাগুলো বলো। আর আচ্ছা। আরেকটা স্পিড ব্যাপারটা, যেমন আমাদের সাকিবের ক্ষেত্রে একটু স্পিড হয়ে যাচ্ছিল, সেই স্পিডটা একটু কমাতে হবে, বুঝলে সাকিব? হ্যাঁ স্যার। স্পিড হয়ে যাচ্ছিল, তুমি হয়তো ওই শর্ট টাইমে বলছো, যে তোমাকে শর্ট টাইমের মধ্যে বলতে হবে, মানে সব কিছু বলতে হবে এমন কিছু না। বুঝতে পেরেছি স্যার, আমি স্যার সবগুলো বলার জন্য একটু স্পিডে বলছিলাম আর কি। হ্যাঁ, এই শারমিনের ক্ষেত্রে শারমিন ঘেমে টেমে একদম বলেই যাচ্ছে, ও থামলেই হবে না, পজই নিচ্ছে না। এটা না যে তোমাদের মধ্যে যে পড়ানো, মানে তোমাদের বলতে, মানে ডোন্ট মাইন্ড, বলতে হবে, বলতে হচ্ছে, তাই বলছি, ক্লাসটা কিন্তু আলাদা। কি বলেন, বুঝতে পেরেছো শারমিন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ফের প্র্যাকটিস করো। আর রোজিরা দেখলাম বোর্ড ঠিক করছো, মনালিসা কি হচ্ছে তোমাদের দুজনে বলো? হ্যাঁ স্যার, আমি দিব দিব। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, মনালিসা আগে দিক, তারপর হ্যাঁ দেখা যাচ্ছে, বলো। দাঁড়াও 1 মিনিট, আমি স্ক্রিনটা বড় করি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এই তো, ভেরি গুড। তুমি কোন টপিক দেবে? নমস্কার স্যার, আসবো? এসো। স্যার আজকে আমরা আজকের পাঠ হচ্ছে আমরা দশম শ্রেণী থেকে পড়াচ্ছি। দশম শ্রেণী থেকে পড়াচ্ছি আয়নীয় সমযোজী বন্ধন।
আগের ক্লাসে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিলাম। পর্যায় সারণী নিয়ে আলোচনা করতে বিভিন্ন মৌলের যে কোন পর্যায়ে অবস্থান করে বা কোন শ্রেণী থেকে অবস্থান করে সেখান থেকে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা বলেছিলাম। আজকে আমরা পড়াবো দুটো পরমাণুর কিভাবে গঠিত হয়, মানে একটা যৌগ কিভাবে গঠিত হয়, দুটো পরমাণুর সমন্বয়ে একটা যৌগ গঠন করা হয়। সেরকমই আমরা আমাদের প্রতিদিনকার ব্যবহারে দুটো জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে খাদ্য লবণ, যেটা আমাদের প্রতিদিনকার কাজে লাগে, আর একটা হচ্ছে জল। এই দুটো যৌগ কিভাবে গঠন করা হয়, কিভাবে বন্ধন তৈরি করে, সেটাই আমরা আজকের ক্লাসে বোঝাবো। সোডিয়াম ক্লোরাইড কি পরমাণু সমন্বয়ে গঠিত হচ্ছে? একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। সোডিয়াম পরমাণুর একটা ইলেকট্রন বিন্যাসটা আমরা বলি। সোডিয়ামের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1, আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8 আর 7। তাহলে আমরা কি দেখছি, সোডিয়াম পরমাণুর লাস্টের কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। আর ক্লোরিন পরমাণুর লাস্টের কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। আমরা কি জানি, প্রত্যেকটা মৌল তার সুস্থিত হওয়ার জন্য তার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলে কি হবে? তারা সুস্থিত হবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো যেমন কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন। সোডিয়ামকে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে কি করতে হবে? একটি ইলেকট্রন বর্জন করতে হবে। সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে কি হচ্ছে? সোডিয়াম প্লাস। আর ক্লোরিন পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে আর্গন। তাহলে ক্লোরিন পরমাণুকে যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নাই ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়, তাহলে ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। দিয়ে কি হবে? ক্লোরিন মাইনাস। এই সোডিয়াম এবং ক্লোরিন দুজনে স্থির তাড়িতিক আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে কি করবে? আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। এই ধরনের যে যৌগকে, এই যৌগকে আমরা কি বলছি? তড়িৎযোজী যৌগ। আর একটা এদিকে আমরা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে জল। জল কিভাবে গঠন হয় আমরা দেখব। জলে কি আছে? দুটো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। হাইড্রোজেনের আমরা কি জানি? বাইরের পক্ষে একটি ইলেকট্রন থাকে, আর অক্সিজেনের কটা থাকে? বাইরের পক্ষে 6টা ইলেকট্রন থাকে। এই ধরনের ইলেকট্রন বিন্যাস আমরা বোঝাবো হচ্ছে বিজ্ঞানী লুইস ডট মডেলের দ্বারা। কেন লুইস ডট মডেল ব্যবহার করবো? এই ধরনের যৌগে হাইড্রোজেন যদি একটি ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে কি হবে? হাইড্রোজেনের আর কোনো ইলেকট্রন থাকবে না। একইভাবে অক্সিজেনকেও যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অক্সিজেনের কি আছে? নিয়ন। তাকেও লাভ করতে গেলে কি হবে? আরো অক্সিজেনের বাইরের পক্ষে কটা আছে? 6টা ইলেকট্রন আছে। আরো দুটো চাই, কিন্তু দুটো হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে নিলে তারা কি হবে? হাইড্রোজেন ইলেকট্রন শূন্য হয়ে যাবে। সেই জন্য এরা এক ধরনের বন্ধন গঠন করে, যেটা হচ্ছে শেয়ারের মাধ্যমে। এই শেয়ারের ইলেকট্রনের ক্ষেত্রে দুজনেরই অধিকার থাকবে। হাইড্রোজেন অক্সিজেনের একটা এবং একটা নিয়ে এইভাবে ইলেকট্রন মিলে। এই ধরনের বন্ধনকে আমরা বলছি সমযোজী বন্ধন। যে কটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে সেইভাবে হচ্ছে বন্ধন জোড় তৈরি হচ্ছে, এবং যেগুলো বন্ধনে অংশগ্রহণ করছে না এই ইলেকট্রন জোড়গুলোকে আমরা কি বলছি? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। নিঃসঙ্গ ইলেকট্রন, কারণ কি? এরা বন্ধনে অংশগ্রহণ করছে না। এই ধরনের বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। এবার এই দুটো বন্ধনের মধ্যে আমরা বৈশিষ্ট্য বলতে পারি। তড়িৎযোজী বন্ধন কাদের মধ্যে গঠন হচ্ছে? একটা ধাতু থাকছে, একটা অধাতু থাকছে। আর সমযোজী বন্ধন কাজ হচ্ছে, সমযোজী বন্ধনে দুটোই অধাতু হচ্ছে। তড়িৎযোজী বন্ধন হচ্ছে প্রপার আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের উপস্থিতি পাচ্ছি, কিন্তু সমযোজী বন্ধনে কি হচ্ছে? প্রপার ক্যাটায়ন বা অ্যানায়ন উপস্থিত পাওয়া যাচ্ছে না। তড়িৎযোজী যৌগগুলো হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বলের ফলে যুক্ত হচ্ছে। এই বন্ধনটা হচ্ছে খুব দৃঢ় হয়। দৃঢ় বন্ধন হওয়ার জন্য এদেরকে ভাঙতে অনেক পরিমাণ শক্তি লাগে। সেই জন্য তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয়। আর সমযোজী বন্ধনগুলো তুলনামূলকভাবে উইক বন্ধন, কারণ এটা শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে, তো এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তড়িৎযোজী যৌগগুলো আমরা সাধারণত পোলার দাবকে, যেমন জলে দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগগুলো কি হয়? নন পোলার দাবকে, যেমন ইথানল, বেনজিন, এই সমস্ত মাধ্যমে যৌগ দ্রবীভূত হয়। তাহলে আজকে আমি তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের সম্পর্কে একটা ধারণা দিলাম। এটা তোমরা বাড়িতে দেখবে, বুঝতে কোথাও অসুবিধা হলে বলবে। পরবর্তীকালে আমরা এরপরে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ঠিক আছে।
বলো বিপ্লব, কি প্রবলেম বুঝলে? স্যার নিজের মতন করে বলছে স্যার, আর স্টুডেন্টদের দিকে তাকাচ্ছে না, আমার মনে হচ্ছে স্যার এটাই লুকিং যেটা। আর লুকিংটা স্যার। হুম, বিষয়টা হচ্ছে, ডোন্ট মাইন্ড মোনালিসা, হ্যাঁ স্যার বলুন ভুলগুলো। বিষয়টা হচ্ছে মনে হচ্ছে বাড়িতে সেই অনেক সময় রিভিশন করি না আমরা। হ্যাঁ স্যার ওটাই মনে আমরা হচ্ছে, বাড়িতে দেখলাম অনেক বলছি সময় স্যার যখন আমি তো দেখবা কেমন পারবো 12 বলতে ক্লাস নিজে বা জানি না। পরীক্ষার আগে বোর্ডে অনেকজন বোর্ড নিয়ে পড়াশোনা করে দেখবা বাড়িতে, বা গ্রাজুয়েশনের সময় বোর্ডে বাড়িতে বসে বসে আমি নিজে পড়ছি, যে নিজেকেই বলছি, সেই ব্যাপারটা এসছে তোমার। তারপর হচ্ছে তুমি যে স্টুডেন্টদের পড়াচ্ছ না নিজেকেই পড়াচ্ছ, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যে উদাহরণ দিলে NaCl, সাপোজ সোডিয়াম ক্লোরাইড, এটাকে তোমার যে সামনে যারা আছে এই NaCl তুমি লিখে দিলে ইলেকট্রন বিন্যাস, জিজ্ঞেস করতে হবে যে সোডিয়ামের পরমাণু কত, পরমাণু ক্রমাঙ্ক কত, সেখানে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, এই যে ব্যাপারগুলো সেগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো তুলতে হবে। যেমন বন্ধনের ব্যাপারটা, বন্ধন মানে কি সেটাকে তোমাকে বলতে হবে যে বন্ধন মানে কি। তাহলে বন্ধন ব্যাপারটা আসছে, তাহলে আমরা সেই বন্ধন কয় ভাগে ভাগ করতে পারি সেটা। তুমি যদি আইনীয় যৌগ সম্পর্কে বলছো না সমাজের যৌগ সম্পর্কে বলছো, তা দুইটি সম্পর্কে বলছো, তাহলে সেই বন্ধনটা কীভাবে হতে পারে তোমাকে উদাহরণ দিতে হবে বাস্তব। এবারে হচ্ছে তুমি যখন বলছো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই সমস্ত কিছু কথা বলছিলে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তারপর হচ্ছে আমাদের পোলার দ্রাবক, এই যে ব্যাপারগুলো, তাহলে গলনাঙ্কটা কেন কমবে কেন বাড়বে, তুমি তো মানে ডাইরেক্ট পরামুখস্থ করে বলে দিলে। এবার গলনাঙ্কটা কেন বাড়বে তোমাকে উদাহরণ দিতে হবে। দেখো যে H2O তে কি আছে, এরা পরস্পর কি হচ্ছে শেয়ার মানে বন্ধন, মানে এক এক অপরের সঙ্গে যুক্ত অবস্থায় আছে, কিন্তু NaCl এর ক্ষেত্রে কি ছিল, সম্পূর্ণ দিয়ে দিয়েছে। যদি তোমাকে এবারে উদাহরণটা আনতে হবে যে বন্ধুদের মধ্যে যদি একটা কোনো যদি শেয়ার থাকে, মানে তোমার মতন করে টানবে, আমি এমনি বলছি এটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদের মধ্যে কেউ যদি কিছু এসে বলে তাপ মানে হিট দিলে কি হয়, সেই বন্ধনটা বা কেউ কোনো কথা বললে তাদের মধ্যে আর সম্পর্কটা থাকে না, তেমনি এদের বন্ধনটাও কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তার জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কম হয়। এই যে ইন্টারেস্টিং কথাগুলো তোমাকে আনতে হবে, সেইগুলো তোমার মধ্যে একটাও নাই। তোমাকে যদি ইন্টারভিউ যাও হয়তো 10-এর মধ্যে 2 দেবে। ডোন্ট মাইন্ড। হ্যাঁ স্যার ভুলগুলোর জন্যই তো আসলে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাকে, তুমি যখন লিখছো একভাবে লিখেই যাচ্ছ, বোর্ড প্যানে তাকাচ্ছ, তুমি যে একবার বোর্ডে লিখলে যে সামনে পানে তুমি বলবে, তোমার স্টুডেন্টরা সেই ডোন্ট মাইন্ড, এদিন কপিল শর্মার একটা দিচ্ছিল যে ছবি, ডোন্ট মাইন্ড বলাটা উচিত হচ্ছে না, তবে আমি বলছি, তাহলে তোমাকে দেখবে তারা, তোমাকে দেখবে শুধুমাত্র তোমার বোর্ড ওয়ার্কটা দেখবে, তোমাকে তো বলতে হবে তাদের সামনে করে, তোমাকে এমন ধারা বোর্ড ওয়ার্কটা করতে হবে যেন তোমার মুখটা থাকে পেছনের দিকে, বা বলছো তুমি মানে স্টুডেন্টের দিকে থাকে, সেরকম বলতে হবে। স্যার ও এমন একটা টপিক চুজ করেছে, ওখানে স্যার বেশিরভাগ লিখতেই হবে। হ্যাঁ এবার কিছু যদি স্টেটমেন্ট থাকতো তখন ও বলতো, কিন্তু হ্যাঁ ওখানে তো লুইস স্ট্রাকচার গুলো দেখাতে হচ্ছে, ওই জন্য। হ্যাঁ, সমস্যাটা ওই জায়গায় আমি বলছি যে ও একটা চুজ করেছে, কিন্তু যখনই স্টুডেন্টদের জিজ্ঞাসা করতে হবে, তাহলে বলো তো মানে NaCl সংকেত এর নাম কি, টোটালটা পুরো নাম কি, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, এর ইলেকট্রন বিন্যাস হলে কি হবে, এগুলো জিজ্ঞেস করতে হবে। যেমন আমাদের কে বলছিল, ওয়াসিম আকরাম মনে হয় বলছিল যে কথাগুলো যে স্টুডেন্টদের মাধ্যমে একটা ইন্টারেস্টিং জাগিয়ে তুলতে হবে, কারণ এই কেমিস্ট্রি পেপারটাই বোরিং লাগবে স্টুডেন্টদের, তাহলে সেটাকে ইন্টারেস্ট জাগাতে হবে, তাই না? হ্যাঁ স্যার বুঝতে ধরো পারছি। সাপোজ যে কজন ক্লাস 20-25 জন আছে হয়তো, এই 20-25 জন ক্লাসে যদি আমরা মার্ক সিস্টেম করি, তাহলে কে কত দেবে, আমি ডোন্ট মাইন্ড এমনি সবাইকে বলছি, দেখো সবাই একটা বোরিং ফিল আসবে। ধরো সাপোজ টিফিনের পর তোমার ক্লাসটা যদি দেওয়া হয়, তাহলে সেই ক্লাস আর কেউ থাকবেই না, সবাই ঘুমিয়ে পড়বে, তাহলে সেই ক্লাসটা ঠিক করতে হবে তোমাকে। 10-এর মধ্যে কত দেবেন স্যার বলুন? স্যার টিফিনের পর ওখানে স্যার একটু দেরি করে হলে তখন ইন্টারেস্টিং ভাবে বলতে হবে একটা ব্যাপার। হ্যাঁ শুরুতে শুরুতে খুব একটা অতটা এফেক্ট পড়বে নি, কিন্তু পরে তাদেরকে ভালো লাগলে তখনই শুনবে, না হলে বিরক্তি প্রকাশ করবে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। তাহলে আমাদের মনালিসা যে টপিকটা চুজ করেছো ঠিক আছে, অবশ্যই চুজ করেছো, যে টপিক তুমি ভুল চুজ করেছো এমন না, তোমাকে দেখো সমস্ত জিনিসই মোকাবেলা করতে হবে আমাদের, তাই সেইটাকেই ইন্টারেস্টিং বারবার প্র্যাকটিস করো, বিষয়টা সেইটাকেই প্রকাশ করো, কি বলো, বুঝতে পেরেছো? সেইগুলো বারবার ভুলগুলো ধরতে হবে তোমাকে। স্যার কে বলছো? আমি শারমিন। শারমিন হ্যাঁ, বলছি স্যার, 5 দিন ডেমোতে 10-এর মধ্যে কত দেবেন? ফার্স্টেতে
তোমার দ্বারা লেখা আছে সব কিছুই। 10-এর মধ্যে 3.5। 3.5। হুম। আচ্ছা ঠিক আছে। মনি স্যার হ্যাঁ, বলছি স্যার, ডেমো থেকে কি ওখানে কোশ্চেন গুলো যে জিজ্ঞেস করবে সব কি ডেমো থেকেই জিজ্ঞেস করবে, না 9-10 যে 9-10 ফিজিক্যাল থেকে সায়েন্স না। বইটা? এবার বিষয়টা হয় কি বলতো, অ্যাকচুয়ালি কোশ্চেন জিজ্ঞাসা মানে তোমাকে যে ডেমো থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে না, তুমি যে যে পয়েন্ট ইউজ করবে সেই দিকে ওরা ফাঁকড়া খুঁজবে, সেই দিকে চলে যাবে। আবার যেমন না ধরতেও পারে, তুমি যেটা ডেমো দিয়েছো সেটা না ধরতেও পারে, বলবে যে এটা হ্যাঁ, প্রিপারেশন আমি করতে। ওটাই বললাম, ডেমোর বাইরে কি কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ওরা? হুম, করতে পারে। আচ্ছা আচ্ছা। ডেমোর বাইরেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এই যেমন আমাদের মোনালিসা বললো পোলার দ্রাবক, পোলার দ্রাবক দ্রবণ চলে যেতে পারে, যে দ্রবণের সম্পর্কে বলে পোলার দ্রাবক বললে কেন, কি জন্য, তাহলে দ্রবণ কয় প্রকার, এই সেখান থেকে চলে যেতে পারে। আবার গলনাঙ্ক স্ফুটাঙ্ক যে ব্যাপারগুলো আছে সেখান থেকে চলে যাবে। বন্ধন ব্যাপারটা, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ, এই যা বন্ধন কি, তাহলে জৈব যৌগের ব্যাপারটা চলে আসবে এখানে। তারপর হচ্ছে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হলো, তারপর হচ্ছে এই পর্যায় সারণীও একটা উল্লেখ করেছিল, পর্যায় সারণী থেকে জিজ্ঞেস করবে বলো আয়নাইজেশন কি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বুঝো, হ্যালোজেন মৃত্তিকা, ওই যেমন এর আগের দিন আমাদের গোল পাইটকে ধরেছিল যে বিভিন্ন এলিমেন্ট, সেগুলো জিজ্ঞেস করবে। কেবল বুঝতে পারছো, এই সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করতে পারে। তুমি যা যা এই মানে করবে, মানে ওর সঙ্গে রিলেটেড সেগুলো জিজ্ঞেস করতে পারে। যে ওয়ার্ড গুলো বলবে স্যার সেইগুলো সম্পর্কেও হ্যাঁ, ভালোভাবে তাহলে পড়তে হবে। এখন তোমাদের ওয়ার্ডগুলো ভেবে ভেবে বলতে হবে। যেমন অনেক জ্ঞানী মানুষরা কি করে, ওয়ার্ড ইউজ করে এমন এমন, কিন্তু তারা সংক্ষিপ্ত কথা বলে, কিন্তু ওয়ার্ডগুলো ইউজ করে খুব সুন্দর, কিন্তু সেই ওয়ার্ডগুলো মিনিং ভাঙতে গেলে আমাদের অনেকদিন ভাবতে হয়। তাই সেরকম তোমাদের ওয়ার্ডও সিলেক্ট করতে হবে ইন্টারভিউ দিতে গেলে। যে আমি গেলাম বলে দিলাম কোনো ব্যাপার নেই, আমার খুব ভালো ইন্টারভিউ হয়েছে, না। কি বললাম বুঝতে পেরেছো? মনিলিসা, ভালো করে পড়ো, এখনো হ্যাঁ স্যার। এই বিষয়ের উপরে খাটতে হবে। ফের পরের দিন ডেমো দেবে, তুমি রেডি হও। স্যার ওই বিষয়ের উপরেই দেবো? তার তুমি কটা ওইটা চুজ করেছো? টপিক কটা না, চুজ? ওইটাই রেডি করেছি। অন্য হ্যাঁ, অন্য আরেকটা দেখো, পরমাণু আরেকটাও করো, অবশ্য 4টে করতে বলেছিলাম আমি। এবারে হুম এটা ফের করো, এটা ফের রেডি করো ভালো করে। কি বলো বুঝতে পেরেছো? হুম হুম। রোজিনা বলো। দেখতে পাচ্ছেন স্যার? ক্যামেরা উল্টো লাগছে। একটু উল্টো করে দেখে নিন স্যার, আমি ঠিক করতে পারবো না। তাহলে আমার কম্পিউটারের সাইডে বসতে হবে, মানে আমাকে হাওয়ায় কোনো কিছু। ঠিক আছে চলো, তুমি দাও ডেমো, তারপর দেখছি আমরা। স্যার আমি এটা ক্লাসরুম হিসেবে ভাবতে পারি? হ্যাঁ চলো, আপনাদেরকে স্টুডেন্টস এর ভাবতে পারি? অবশ্যই। মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? বাহ, ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই বাড়ি থেকে যে স্কুলে এসছো, কিসে এসেছো বলো তো? তুমি কিসে এসেছো? বাহ, সাইকেলে? ভালো। আচ্ছা তারিখ, তুমি কিসে এসেছো? বাসে? বাহ। আচ্ছা সুতপা, তুমি কিসে এসেছো? তুমি বাইকে এসেছো? বাহ, খুব ভালো। আচ্ছা তোমরা যে এই বাস, কেউ বলে বাসে এসেছো, কেউ সাইকেলে, কেউ বলে আবার এতে এসেছো, বাইকে এসেছো। আচ্ছা তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই বাইক, বাস আর তোমার এই যে কি বললে সাইকেল, এগুলো কি দিয়ে তৈরি বলতে পারবে কেউ? বলো তো সুমন, কি দিয়ে তৈরি বলো? পারবে না? এগুলো না কিছু না কিছু ধাতু দিয়ে তৈরি, তাই না? আচ্ছা এই ধাতু, কি ধাতু দিয়ে তৈরি? মেনলি লোহা দিয়ে তৈরি থাকে, টিন থাকে, অ্যালুমিনিয়াম থাকে, এই সমস্ত ধাতু দিয়ে তৈরি হয়, তাই না? আচ্ছা এই সমস্ত ধাতু যখন যখন নতুন থাকে তখন খুব সুন্দর চকচকে থাকে, ভালো দেখতে সুন্দর হয়, তাই না? কিন্তু এগুলো যখন ধীরে ধীরে জলবায়ুর উপস্থিতিতে কি হয় বলতো, মরচে পড়ে যেতে থাকে, তার উপরে বাদামি বনে কুলের পাশ হয়ে যায়। কিসের জন্য বলতো? এই বাদামি প্রলেপ কিসের জন্য হয়ে যায়? ওটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ওটা হচ্ছে তোমার কি হয়, ওখানে এক রকমের অক্সাইড, আয়রনের অক্সাইড হয়ে যায়, জমে যায়, যার জন্য ওটা নষ্ট হয়ে যেতে থাকে।
তা বলো তো, কি আমরা রক্ষা করতে পারি না? হ্যাঁ পারি। অনেক পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আমরা এই সমস্ত ধাতুগুলোকে আমরা কি করতে পারি, নষ্টের হাত থেকে রক্ষা করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, সেরকম কিছু কিছু পদ্ধতি আমরা আজকে জানবো। যেমন ধরো, আচ্ছা, যেমন ধরো আমরা এই রং করে ওটাকে জলবায়ুর হাত থেকে রক্ষা করতে পারি। তারপরে বার্নিশ দিতে পারি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি অবলম্বন করতে পারি, তাই না? আজকে আমরা সেই রকম একটা পদ্ধতি যেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন, এটা সম্বন্ধে আমরা জানবো। বুঝতে পারছো? আচ্ছা, তড়িৎ লেপন কাকে বলে কেউ বলতে পারবে? তড়িৎ লেপন হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে রাসায়নিক ভাবে এটা পরিবর্তন হবে, ঠিক আছে? অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ। কি বললাম বলো তো? অধিক সক্রিয় ধাতুর উপরে, অধিক সক্রিয় ধাতু কেউ বলতে পারবে? দেখুন, আয়রন, এটাকে এফি লিখা হয়, তাই না? এটার সংকেত তার আয়রন, পিতল, তাই না? এগুলো কি অধিক সক্রিয় ধাতু, এর উপরে কি দিব? কম সক্রিয় ধাতুর প্রলেপ। কম সক্রিয় ধাতুর কি প্রলেপ। কম সক্রিয় ধাতু কেউ বলতে পারবে? বলো তো সুতপা, বলো। হ্যাঁ ঠিক বলেছো, কি? গোল্ডটাকে আমরা কি বলি? এউ দিয়ে আমরা চিহ্নিত করি, তাই না? গোল্ড হতে পারে, নিকেল হতে পারে, এগুলোর আমরা প্রলেপ দিতে পারি এর উপরে। যদি আমরা এই অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি, তাহলে কি হবে না, এই ধাতুগুলো দেখতে সুন্দর হবে, এর স্থায়িত্বকাল বেড়ে যাবে। তাছাড়া কি হবে, এগুলো জলবায়ুর হাত থেকেও রক্ষা করে, বিভিন্ন বিষাক্ত পদার্থের, বিষাক্ত মানে রাসায়নিক পদার্থের হাত থেকে এগুলো কি হবে, রক্ষা পেতে পারে। আর এইভাবে আমরা এই সমস্ত ধাতুগুলোকে আমরা এর স্থায়িত্বকাল বাড়িয়ে দিতে পারি, তাই না? এটা হচ্ছে তার কারণ। এবারে আমরা আসি, এই যে প্রলেপটা দিচ্ছি আমরা, বললাম না তড়িৎ বিশ্লেষণের সাহায্যে প্রলেপটা দিব, তো কিভাবে দিব তার অনেকটা নিয়ম আছে, ওটাকে অনেকগুলো নীতি আছে, এক এক করে আমরা জানবো। 1 নম্বর হচ্ছে কি বলতো না, এই ধরো এটা হচ্ছে অধিক সক্রিয় ধাতু আর এটা কম সক্রিয় ধাতু, এর উপরে এটা প্রলেপ দেব, তাই তো? তাহলে একটা কি করতে হবে বলতো, একটা তড়িৎ বিশ্লেষণ একটা নিতে হবে, ভোল্টামিটার নিতে হবে, তাই না? এটা ধরো একটা ভোল্টামিটারে কি থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড থাকে। যে ধাতুর উপরে দেওয়া থাকবে এটাকে ক্যাথোডে নিতে হবে, আর যে ধাতুর প্রয়োগ দেব, ধরো এটার বললাম না, এটার প্রয়োগ দেব, এটাকে আমরা কিসে নিব? অ্যানোডে নিব। সাউন্ড করে না, এটাকে কিসে নিব? অ্যানোডে নিব, ঠিক আছে? এবারে কি করব আমরা, এই দেখো এটা ধরো কি অ্যানোড, এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড। আচ্ছা তোমরা বলো তো, আগের ক্লাসে তোমরা পড়েছো ক্যাথোড কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকে ব্যাটারি? বলো, এটা বলো দেখি। হ্যাঁ ঠিক, ক্যাথোডটা ব্যাটারির নেগেটিভ প্রান্তে যুক্ত থাকে আর অ্যানোডটা ব্যাটারির পজিটিভ প্রান্তে যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে এই ধাতুটা ক্যাথোড, এর উপরে অ্যানোডের প্রলেপ দিব, আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ একটা নিতে হবে। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিসের নেওয়া হবে না, এই যে অ্যানোড যে ইউজ করছি আমরা, যে ধাতুর অ্যানোড নিচ্ছি সেই ধাতুর লবণের জলীয় দ্রবণ এখানে নেব। যেমন ধরো এটা ক্যাথোড, তো এর উপরে প্রলেপ দেবো। ধরো এটা কি, এটা হচ্ছে তোমার ধরো কপারের উপরে ধরো আমরা সোনার প্রলেপ দেবো। তোমরা সোনার ভালোবাসো না? মেয়েরা বিশেষ করে সোনাকে পছন্দ করে, তাই না? এটা ধরো সোনা কি বলে, এটা সোনার পাটের প্রলেপ কপারের উপর দিব। তাহলে কিভাবে আমাদের হবে বলো তো? দেখো, এখানে আমরা ক্যাথোড কিসে নিলাম? কপারে নিলাম, আর অ্যানোড নিলাম কিসে? তোমার হচ্ছে সোনা। এবারে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি নিব? পটাশিয়াম অরসায়নাইড, AuCN4। এটা একটা জটিল যৌগ, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হয়, যখন আমরা এই ব্যাটারির সাহায্যে ডিসি
প্রবাহ দিব, তাহলে এখানে কি হবে বলতো? না, এখান থেকে এই অ্যানোড থেকে একটা করে এই যে আয়ন হিসাবে বেরিয়ে আসবে, এই প্লাস হিসাবে একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে জলীয় দ্রবণে চলে আসবে, আর এরা এসে ধীরে 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 এর উপরে প্রলেপ পড়বে, আর এটাকে এর স্থায়িত্বটা বেড়ে যাবে, এটাকে দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা তড়িৎ বিয়োজন কি কি হচ্ছে বলতো? এটা তো একটা রাসায়নিক বিক্রিয়া, তো এখানে কি হচ্ছে তড়িৎ বিয়োজনটা কেউ বলতে পারবে? রাজেশ বলো তো, তড়িৎ বিয়োজন কি হচ্ছে, বলতে হবে না? দেখো, এই যে পটাশিয়াম অরোসায়নাইড নিয়েছে না, এটা প্রথমে কি হবে, ভেঙে যাবে। পটাশিয়াম, এটাকে বলা হয় অরোসায়নাইড। এটা প্রথমে ভেঙে যাবে কি, K প্লাস প্লাস AU হোল 4 মাইনাস হিসাবে এটা বেরিয়ে যাবে। এটা আবার ধীরে ধীরে ভেঙে যাবে, এটা আস্তে আস্তে ভাঙে কম কম পরিমাণে, এটা AU প্লাসে ভেঙে যাবে, আর কি হয় 4Cn মাইনাসে ভেঙে যায়। এবারে ক্যাথোডে বিক্রিয়া হয়, অ্যানোডে বিক্রিয়া হয়। ক্যাথোডে কি বিক্রিয়া হয় বলো তো? ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া কি হয়, এই দেখো ভালো করে দেখো, এই ক্যাথোডে কি আছে, ক্যাথোডে আছে কি, এখানে কপার আছে, তাই তো? কপারে কি হয়, কি AU ওখানে যায়, ধীরে ধীরে যায় AU প্লাস, তাহলে AU কি হয়, জলীয় দ্রবণে আছে, জলীয় দ্রবণের এটা থাকে, জলীয় দ্রবণে AU প্লাস যাবে, গিয়ে একটা ইলেকট্রন নিবে ক্যাথোডের কাছ থেকে, ইলেকট্রন নিয়ে AU সলিডে পরিণত হয়ে এর গায়ে চিপকে যাবে। এটা হচ্ছে ক্যাথোডিক বিক্রিয়া। অ্যানোডিক বিক্রিয়া কি হয়, অ্যানোড বিক্রিয়া হচ্ছে তোমার কি বললাম বলতো, এই যে সলিড, এই সলিড হিসাবে আছে, এখান থেকে জলীয় দ্রবণে আসছে, তাহলে এই সলিড থেকে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে AU প্লাস হিসাবে অ্যাকুয়াস মিডিয়ামে চলে আসবে। বুঝতে পেরেছো? এইভাবে সোনার প্ল্যাটিং, এটাকে বলা হয় গোল্ড প্লেটিং। কপারের উপরে সোনার প্লেট দিয়েছি, তাহলে এটা কি বলা হয় বলতো, গোল্ডের প্লেটিং। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধাতুর প্রলেপ আমরা দিতে পারি। যেরকম যদি আমরা এখানে ধরো আয়রন নিলাম, আয়রনের উপরে নিকেলের প্রলেপ দিব, তাহলে আয়রনকে কিসে নিতে হবে বলতো, বলো সীতপা? ক্যাথোডে নিতে হবে, তাই তো? ঠিক বলেছো। আচ্ছা, আয়রনকে তাহলে ক্যাথোডে নিব, নিকেলকে নিব কিসে, অ্যানোডে নিব। তারপরে এখানে অ্যানোডের লবণের জলীয় দ্রবণ নিতে হবে, আর সামান্য পরিমাণে এখানে বোরিক অ্যাসিড মিশাতে হবে। বুঝতে পেরেছো? তারপর এইভাবে এটা যেরকম হচ্ছে, নিকেল, ধরুন এর নিকেলের জলীয় দ্রবণ কি হবে, এটা তো মুছছি, ঠিক আছে? আরেকটা মুছছি তোমাদেরকে, দেখো অ্যানোডের এর ক্ষেত্রে কি হয়, নিকেল প্লেটিং এর ক্ষেত্রে কি হয় বলতো, এখানে যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, এখানে এটা চেঞ্জ হয়ে যাবে কি, ধরো নিকেল সালফেট, এই জলীয় দ্রবণ বললাম না, নিকেল সালফেট, আর এটা তখন কি হবে, এটা নিকেল বললাম, নিকেলের প্রলেপ নেব, আর এটা কি বললাম, আয়রন, তাই তো? এর ক্ষেত্রে কি হবে বলো, কেউ বলো, সুমনা বলো কি হবে, প্রথমে এটা ভেঙে গিয়ে নিকেল সালফেটটা কি হবে, Na2+ হিসাবে হবে, আর SO4 2- হিসাবে জলীয় দ্রবণে এটা হবে, তাই তো? এবার এখান থেকে নিকেল প্লাস যে ক্যাথোডের বিক্রিয়া এখানে হবে আবার। রোজিনা, ঠিক আছে, থামবো? হ্যাঁ হ্যাঁ থামো, বলো কেমন হলো, তুমি বলো আগে। স্যার কেমন হলো বলতে, আমি এটা অফ করছি, ওই প্রিপারেশনটা অন্যরকম ছিল, এটা বলতে বলতে আলাদা রকম হয়ে গেছে, বুঝতে পারছেন? অনেকদিন আগে প্র্যাকটিস করছিলাম তো, ওই আর করা হয়নি, ওই জন্য মানে আরো অন্যভাবে দেওয়ার এটা ইচ্ছা ছিল, অন্যরকম হয়ে গেল। তুমি স্যাটিসফাই? না আমি এইভাবে রেডি করিনি, অন্যরকম হয়ে গেল, বললাম তো। বিপ্লব বলো। স্যার আমার তো ভালো লেগেছে স্যার, দিদিটা ভালো পেরেছে। কেমিস্ট্রি আছে নাকি? হ্যাঁ কেমিস্ট্রি। ওই জন্য স্যার ভালো পেরেছে স্যার। ওয়াসিম? হ্যাঁ স্যার, ভালোই হয়েছে। বাকিরা? মিতালি? স্যার দিদিটার মতন আমি দিতে পারলে খুব ভালো হতো, পারবো কিনা জানি না, দেখি শুক্রবার চেষ্টা করব।
এবারে বলি, প্রথম দিকে তোমার কিছুটা আটকে যাচ্ছিল। হ্যাঁ স্যার, আমি অন্যভাবেই মানে রেডিটা করছিলাম, ওই তার কারণটাও বলতে হতো, ওটা বলিনি আমি, ওদের সাথেই বলে ফেলেছি, ওই জন্য আলাদা করে আর প্রথম সময় দিকে নষ্ট তুমি করিনি। কোথায় কি বলবে সেটা বুঝতে, তুমি গ্যালভানাইজেশন পড়াচ্ছিলে, মানে তড়িৎ লেপন পড়াচ্ছিলে, যে কি টপিক দিয়ে শুরু করব সেটাই ভেবে পাচ্ছিলে না, ব্রেনে তোমার অন্য কিছু চলছিল, বাট তুমি বলছিলে অন্য কিছু। আর হচ্ছে বিষাক্ত ব্যাপারটা, তারপর হ্যাঁ, হচ্ছে, ওইটা উল্টাপাল্টা হয়ে গেছে, আমি জানি স্যার, তারপর বুঝতে পারছি আমি। মুচ্ছে। মানে ওয়ার্ড গুলাকে অন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অন্য কিছু লিখছিলাম, হ্যাঁ, খাতায় না লিখে রেখে তোমার, না ফেলেছি। ডোন্ট মাইন্ড, তোমার গ্রাম্য ভাষায় যে কথা বলি আমরা সেরকম কথা হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ মুচ্ছি, হ্যাঁ তারপর হচ্ছে বিষাক্ত, তারপর হচ্ছে তোমার কিছু কথা জড়িয়ে যাচ্ছে, এটার পর এটা হবে, এই যে ব্যাপারগুলো, তোমার ঠিক আছে, বড়ুয়ারটা ঠিক আছে, কিন্তু এই কথা এতে, তারপরে এইভাবে কি একটা কথা বলছে, এইভাবে একটা করছো, এইগুলো হ্যাঁ বাদ দিতে হবে। হ্যাঁ স্যার। কি ভালো বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মানে অনেকদিন আগে প্র্যাকটিস করছিলাম স্যার, এখন আর করা হয়নি। না না, তারপর চাকরি পর স্যার, মানে করবা। স্যার দিদিটা না প্র্যাকটিস করে এত সুন্দর দিল, তাও তো স্যার ভালো নাম্বার পাবে মনে হচ্ছে স্যার। এরকম দিতে পারলে বিশেষ স্যার আমরা তো দিতে পারবো কিনা জানি না, না। বিষয়টা ওটা না, বিষয়টা আমি বলি, সবাই বিষয়টা প্র্যাকটিস করলেই হচ্ছে, পারবে স্যার। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের রোজিনার ক্ষেত্রেও বলি, রোজিনা ক্লাসটা ভালো করেছে, বলছে ঠিক আছে, কিন্তু ওর হয়তো এলাকার ভাষা যে জ্ঞান সেটা সেই রকম বলছে, কোনো অসুবিধা নেই সেটা, কিন্তু কিছুগুলো চেঞ্জ করতে হবে। আর হচ্ছে যে টপিকটা বলছে সেই টপিকটা নিয়ে আরো ভাবনা চিন্তা করতে হবে, দিয়ে একটা শর্ট ফরম্যাট তৈরি করতে হবে, কি বললাম বুঝতে পারছো, যে আমি এইখান থেকে এইগুলো পড়াবো। এবার ধরো, হ্যাঁ স্যার, মানে এই যে ইলেকট্রোপ্লেটিংটা মানে আনকমন টপিক আমি দেখলাম, ওই জন্য এটাই চুজ করেছি। আমি অনেকগুলা 6টা মতো রেডি করেছি, ফিজিক্সের 2টো করেছি, আর কেমিস্ট্রির 4টা করেছি, তুমি এখানে রেডি করেছি। উদাহরণ দিতে পারো যে আমরা কেন কভার মানে বইয়ের মনাট লাগাই, এই যে ব্যাপারগুলো, তুমি যে ওই প্রথমত যে ক্ষয়ের ব্যাপারটা, তুমি যে হ্যাঁ স্যার, উদাহরণ, আপনি একটু এটা একটু যদি আমি বলছিলাম আপনাকে একবার, আর বলা হয়নি, একটু রেডি করে দিলে মানে উদাহরণগুলা কিভাবে দিব, তাছাড়া ওদেরকে একটা কোশ্চেন এই যে যে করতে হবে, ক্যাথোড অ্যানোডের ব্যাপার যেখানে হোমওয়ার্ক আসছিল, হোমওয়ার্ক কি দেবো। হ্যাঁ ক্যাথোড অ্যানোডের যে ব্যাপারগুলো আসছিল, এই ক্যাথোড হ্যাঁ, অ্যানোডের ব্যাপারগুলো, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে পজিটিভ না নেগেটিভ, ক্যাথোডে সেই কে যাবে, এই ব্যাপারগুলো একটু উল্লেখ করতে হবে, হ্যাঁ। এইগুলো ওদেরকে তুমি, জিজ্ঞেস করলে হয় কোশ্চেন হিসাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা তোমাকে ইন্টারেস্ট একটু জাগাতে হবে, কারণ ক্যাথোড অ্যানোড যখন বিক্রিয়া করবে না, তখন এটা সমস্যা হবে সবার মধ্যে, তখন একটু বলতে হবে তোমাকে, কি বল বুঝতে পেরেছো, এই জায়গায় হ্যাঁ একটু হ্যাঁ, ভালো করে জোর ওরা তো দিতে মানে হবে। এটা তো একদম সেই সেই চ্যাপ্টারে একদম লাস্ট টপিকটাই, একদম লাস্টেই এটা আছে। হ্যাঁ আর ওরা তো আগে থেকে সব জেনে গেছে, ক্যাথোড কোথায় থাকবে, অ্যানোড কোথায় থাকবে, ওগুলো সব আগে মানে ক্লাসে ওগুলো বলে দেওয়া হবে। হুম। ওটাকে আমি আগে আগে থেকে আবার একবার করে মানে ওদেরকে বলে দিতে হবে যে তোমরা আগে থেকে জানো এইসব এই ব্যাপার, তাহলে বলো তো এটা কি, তাহলে তোমরা খুব না সুন্দর করে তোমার বলার ঠিক আছে, ক্যাথোডা ঠিক আছে, কিন্তু একটু বললে একটু মডিফাই করবে ওটা, বিক্রিয়াগুলো একটু বলবা, যে দুটি ইলেকট্রন গ্রহণ করলে কি হয় বলো তো, এইগুলো একটু কোশ্চেন আকারে করবা, তাহলে একটু ইন্টারেস্টিং হবে। আচ্ছা, ওই যে হোমওয়ার্ক যেটা ওদেরকে দিতে হয় না বাচ্চাদেরকে, যে হোমওয়ার্ক ব্যাপারটা, হুম। ওইটা ওইখানে কি বলতে পারি যে গ্যালভানাইজেশন কি বলে, তোমরা মানে বাড়ি থেকে দেখে আসবে, এটা পরের দিন তোমাদের এটা টপিক থাকবে। এতটা মনে হয় না সময় পাবা এত দিদি, পাবে দিবে না না। এতটা সময়। আর একটা বিষয়, তুমি যেমন প্রথমে লিখছিলে শ্রেণী টেন, এগুলো কিছু বলতে বলবে না, হ্যাঁ তোমাকে প্রথমে বলতে হবে যে কিছু বলো না, প্রথমে বলতে হবে যে সব কিছু আমি লিখতে জানি, হবে। তবু ওইভাবে রেডি করে না গেলে যদি বলে দেয় এইভাবে হ্যাঁ করতে। হ্যাঁ, রেডি করে যাবে। কিন্তু প্রতি 4 জনের যে ইন্টারভিউ হলো, মানে যেটা বলছিলাম, ওয়াসিম একটু ইন্টারেস্টিং করেছে, কিন্তু প্রত্যেকে ইন্টারেস্টিং নিয়ে আসতে হবে ক্লাসের মধ্যে, বোরিং ভাবটা নিয়ে আসবে না। তোমরা হয়তো ভিডিওগুলো পরে দেখবে, তোমরা নিজেরাই শুনবে যে আমার ক্লাসটা কেমন হলো, দেখবে তোমার ইন্টারেস্ট হচ্ছে কিনা, দেখবে নিজে দেখো 4 জনের মধ্যে যারা দিলে তারা নিজেরাই স্যাটিসফাই কিনা, সেখানে গলার স্বর তার মধ্যে মধ্যে থেমে যাচ্ছে, আমাদের তুমিও থেমেছিলে, সেই ব্যাপারগুলো একটু দেখবে ভালো করে, ভিডিওটা থাকবে প্রত্যেককে দেখবে, বাকিরাও রেডি করবে, যাদের হলো তারাও দেখো একটু ভয় কাজ করছিল সেটাও কেটে গেল, পরের দিন থেকে আর অসুবিধা হবে না। এবার যারা দিচ্ছ না, তুমি এই সারমিন, তারপর হচ্ছে রোজিনা, তারপর হচ্ছে আমাদের মনলিসা, তারপর ওয়াসিম, তারপর হচ্ছে আমাদের দিলকে আরেকজন, আমাদের ভুলে গেলাম, হ্যাঁ সাকিব, এই যে 4-5 জন দিল, এদের দেখা একটু সাহস জোগালো যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, আমাকে পরের দিন এখান থেকে আমার ঠিক করতে হবে। কিন্তু যারা দিচ্ছ না বা বাড়িতেও প্র্যাকটিস করছো না, তাদের কিন্তু এই ভুলটাই কিন্তু বিশাল বড় ভুল,
কারণ এখানে তোমাকে যে ইন্টারভিউ ডেমোটাই মেন। ডেমো যদি খারাপ হয়ে যায় তারপর তোমাকে যদি কোশ্চেন করে তোমার কিচ্ছু মনে থাকবে না আর কিচ্ছু পারবে না, তখন একটা টেনশন কাজ করবে। তাই ওই জন্যই ডেমোটা যেন ইন্টারেস্টিং হয়, স্যারদের হাসি মুখে যেন মন জয় করতে পারো, সেরকম একটা ব্যাপার থাকে যেন। আর প্রত্যেকে রেডি করো, আশা করি প্রত্যেককে দিতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা নাও। স্যার ওই আয়নীয় বন্ধন আর সমাযোজী বন্ধন যেটা দিলাম ওটা একবার একটু বাস্তব উদাহরণ বলুন না, কিভাবে, মানে শুরুটা বাস্তবের সঙ্গে রিলেট করতে পারছি না, তো ওই জন্য ইন্টারেস্টিং হচ্ছে না বিষয়টা। বাস্তবের সঙ্গে উদাহরণ, দেখো বিষয়টা হচ্ছে এমনি নর্মাল স্টুডেন্ট, প্রাইভেট স্টুডেন্টে বোঝানোর ক্ষেত্রে অনেক কিছুই উদাহরণ আছে, কিন্তু তোমাকে মানে প্রপারলি যেটা ওটা খাটবে ওখানে সেরকম একটা উদাহরণ তৈরি করে দিতে হবে। কি বলো, বুঝতে পারছো? মানে বিষয়টা একটু আনইন্টারেস্টিং তো, মানে সেই কারণে। ওই একটা সমস্যা। এই যেমন হচ্ছে, এই যেমন কেউ যদি এই যেমন রোজিনাই করছিল তড়িৎ লেপন ব্যাপারটা, মানে কেমিস্ট্রির কিছু কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা হবে না। এই যেমন আমি ভাবলাম প্রথমে রোজিনা হয়তো ধাতুবিদ, ধাতু সম্পর্কে করাবে, ধাতুর A to Z করাবে, যখন লোহা আসলো দেখলাম না টপিকটা চেঞ্জ করছে আস্তে আস্তে। আমি তোমাকে তৈরি করে দিচ্ছি ওটা, হ্যাঁ, যে উদাহরণটা কি হবে, বা সবাইকে বলে দিচ্ছি আমি যে কি উদাহরণ দেবে প্রপারলি। যেমন অনেক কিছুই হয় যে বন্ধন সম্পর্ক কেমন কেমন গড়ে ওঠে, ধরো দিয়া নেওয়ার ফলে আমাদের প্রথমত সম্পর্ক কিভাবে গড়ে ওঠে। একটা হচ্ছে যে একজন দিল সম্পূর্ণভাবে আর একজন নিল, এই একটা ব্যাপার। তারপর হচ্ছে এখানে আর একটা কথা আসতে পারে, যে বড় লোক সে কি করবে, দান করবে, যে গরিব মানুষ সে কি করবে, এখানে হয়তো এই কথাটা বলা যাবে না, গ্রহণ করবে। হয়তো বড় লোক মানে কি তার বাইরে কক্ষপথে ইলেকট্রন প্রচুর আছে বা বাইরে কক্ষপথে এক্সট্রা ইলেকট্রন আছে, সে কি করবে, দিয়ে দেবে। আর যে বাইরে কক্ষপথে ঘাটতি আছে সে কি করবে, নেবে। তাহলে এখানে কি হবে, এই যে উদাহরণগুলো গরিব আর বড় লোকের ব্যাপারটা, যে কারো যদি ঘাটতি থাকে সে কি করবে, নেবে, এই একটা ব্যাপার। আমি এগুলো তোমাদের মানে বিষয় ভিত্তিক যে উদাহরণ হবে সেইগুলো দেবো, এগুলো তো হচ্ছে নর্মাল ব্যাপারগুলো। বন্ধন ব্যাপারটা কীরকম হয়, ধরো সাপোজ তোমার টিফিনে কি আছে, চাউমিন করে এনেছো আর তুমি কি করে এনেছো, মোগলাই করে এনেছো, দুই বন্ধু কি করে শেয়ার করে খালে, তাহলে কি হয়, এখানে একটা তোমাদের বন্ধুত্ব গড়ে উঠলো। এই যে এগুলো উদাহরণ এক একটা, এইগুলো তোমাকে মানে সাবজেক্ট ভিত্তিক করাতে হবে, এগুলো এমনি বাস্তব উদাহরণ, এগুলো নর্মাল। কি বলো, বুঝতে পেরেছো? এগুলো দিয়ে দেবো, চিন্তা নেই। যার যেটা প্রয়োজন বলবে আমি সেরকম উদাহরণ তৈরি করে দেবো। সেগুলো আবার তোমরা যদি আরও অ্যাডভান্স বা আরও ভালো পাও সেগুলো অ্যাড করবে, কোনো অসুবিধা নেই। বলো, আর কেউ কিছু বলবে? মিতালি? স্যার বলছি আমার মেসেজ একটু দেখবেন স্যার, মানে আমি যে কোশ্চেনগুলো করেছিলাম আর কি, পরের দিন তখন ডেমোটা দেবো। হ্যাঁ, তুমি মাইক্রোফোনে কথা বলো, হেডফোনে কথা বলো না এমনি ডাইরেক্ট নর্মাল কথা বলো? স্যার আমি তো এমনিই কথা বলছি, মানে কিন্তু এত হেডফোন। আওয়াজ হয় সেটা আমি বুঝতে পারি না, এমনি তখন তো কথা বলছিলে কোনো আওয়াজ হচ্ছিল না। স্যার আওয়াজ হয়? এই ওয়াসিম আওয়াজ হচ্ছে না একটা? আমি স্যার একদম ফাঁকা, মানে আমি ছাড়া আর কেউ নেই আর কি, তো আওয়াজ দেওয়ার কথা নেই। বিপ্লব, আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, নেটওয়ার্কের প্রবলেম স্যার, ওইটা হয়তো নেটওয়ার্কের একটা হচ্ছে, ওই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার ওখানে। মনালিসা এই করে রিয়া মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে। না না স্যার, ঘুমিয়ে ঘুমিয়ে না স্যার, বসেই আছি আমি। বসে আছো, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য এই ঘটনা ঘটছে, বারবার ইকো হচ্ছে এবং ঢোল বাজছে মনে হচ্ছে। চলছে। ওটা পুরো একটা তার পুড়ে যাচ্ছে এরকম লাগছে, ফ্রি ফ্রি করে পুড়ছে। তাই তাহলে আমাকে রেকর্ডিংটা শুনতে হবে কিরকম হচ্ছে না হ্যাঁ হচ্ছে। তুমি শুনবে, এর আগের দিনও স্যার। প্রবলেম হয়েছিল। বাকিরা বলো, আমি এখানে দেখতে পাচ্ছি না বাকিদের, দেখি কারা কারা আছে। আশালতা, আপনি বলবেন কিছু? আসিফা, আসিফা কোনো কথা বলে না। আশালতা, আসিফা? না স্যার, আমি পরের দিন আছে ডেমো দেবো। ঠিক আছে, আসিফা আপনি বলুন। স্যার আমি আমার মেয়েকে ঘুম দিচ্ছি আর ক্লাসটা দেখছি। ডেমো রেডি করতে হবে আপনাকে? হ্যাঁ স্যার করছি, আজকে হবে না। পরের দিন কবে ক্লাস আছে? এই ক্লাসটা ডেমোটা দেবো ফ্রাইডে, আর কালকে এমনি টপিক অনুযায়ী কোশ্চেন আলো ধরবো, প্রত্যেকে হোমওয়ার্ক দেওয়া ছিল। মানস মণ্ডল আপনি বলুন। স্যার ফ্রাইডে দেবো স্যার। পাক্কা তো?
হ্যাঁ স্যার পাক্কা। আর আমি লিখে রাখলাম তোমার নাম প্রথমেই। একদম স্যার। মিতালি, মিতালি বললে কিছু? হ্যাঁ স্যার, বলছি আমি ফ্রাইডে দিয়ে দেবো। রেডি করবা হ্যাঁ ভালো করে। যে ভুলগুলো হচ্ছে হ্যাঁ স্যার। মোনালিসা বা রোজিনা বা আমাদের সিমরান, তারপর হচ্ছে আমাদের ওয়াসিম, এদের যেগুলো দেখলে বা শুনলে সেইগুলো একটু মডিফাই করে তোমরা। তারপর হচ্ছে মণিমালা, কোথায় হ্যাঁ মণিমালা? স্যার, তুমি আমাদের ব্যাচের স্টুডেন্ট না? এটা আমি। হ্যাঁ হ্যাঁ আর তো তোমার খোঁজই পাওয়া যায় না। স্যার, বলছি বোর্ডে ওই বিষয়, তারিখ আর হচ্ছে যে শ্রেণী, এগুলো কি লেখা থাকবে? ওগুলো লেখা থাকবে, না থাকতেও পারে। এবারেই দেখলাম যে 11-12 ওদের বলেছে যে এসব কিছু লিখতে হবে না, সব বলতে হবে না, তুমি শুধুমাত্র কোন টপিক পড়াচ্ছ সেটা লিখে দেবে যে এই টপিক পড়াচ্ছি। যদি কিছু না বলে, এবারে যদি মানে প্রথমে তোমাদের যারা যাবে আগে তাদের একটু জিজ্ঞেস করে দেবে যে কী কী বলছে ওই টেবিলে। যদি খুব ভালো কথা, যদি বলে ডাইরেক্ট যে বলতে, তাহলে ডাইরেক্ট টপিকে চলে যাবে। কি বলো, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আমি বোর্ড নেই, মানে ক্যামেরা ধরে আমি করতে পারবো না। তুমি কি করবে, চেয়ারের ওপর ক্যামেরা রাখবে, ওই যেমন আমাদের কি করলো, মনালিসা করলো মনে হয়। তুমি আর্ট পেপার হ্যাঁ নেবে, হ্যাঁ স্যার, আমি ওই পেপার নিয়েই করেছি। আর্ট পেপার নেবে, বোর্ড না থাকতেই পারে, এটা স্বাভাবিক। চেয়ার তো নেই আসলে, চেয়ার নেই? আসলে মেসে থাকি তো, চেয়ার নেই। মেসে বান্ধবীর আছে তো? হ্যাঁ আছে। তাদের কাজ দিতে পারে, বলবে ধর এই ফোনটা নিয়ে, কি বলো, বুঝতে পেরেছো? ক্লাসমেট আছে, তাদের বলবে। হ্যাঁ 5 মিনিটের দেবো ব্যাপার, ডেমোটা 5 মিনিট হবে হয়তো, 5 মিনিট, তারপর তুমি আবার ওকে নিয়ে নেবে, দিয়ে ক্লাসটা দেবে, কেমন? ঠিক আছে। তারপর হচ্ছে পড়না, স্যার আমি নেক্সট দিন দেবো। সাহেলি, সাবনাম, সাহেলি, হ্যাঁ স্যার, স্যার আমার এখনো কিছু ও রেডি হয়নি, আমি রেডি করব ভালো করে, তারপর আমি দেবো। রেডি করতে হবে, নাহলে পরীক্ষার পর রেডি করলে আবার তো ভালো হবে না। তুমি না আগে না রেডি স্যার, আমি করতে রেডি হবে। আর করব। না, তুমি ভাবনা চিন্তা করছো রেডি করলেই পাস করে যাবে, ইন্টারভিউ পাস করে যাবে, কোনো মানে একটা চাপ থাকবে না। হুম। মানে রেডি করলে চাপ মুক্ত হয়ে যাবে, রেডি করলে পাস করে যাব, এরকম চিন্তা ভাবনা আছে নাকি? না না, আমি রেডি করব, মানে কিছুদিন ধরেই ভাবছিলাম কোনটা কি করব, দেখো, আমি একটা ঠিকঠাক কথা করে বলি করতে প্রত্যেককে, পারছি না। তোমাকে বলছি না, সবাইকে বলছি, যেহেতু তোমাদের হাতে একটা সুযোগ আছে, 10 বছর বাদে এসছে, এই সুযোগটা হাতছাড়া করো না কেউ। কি বলো, বুঝতে পেরেছো? হয়তো পরবর্তী হবে কি আমি জানি না, বাট তোমরা যে সুযোগটা পেয়েছো, ফ্রেশার হোক বা ইন সার্ভিস হোক, ইন সার্ভিসদের অবশ্যই দুঃখের একটা কথা, বাট ফ্রেশার যারা সুযোগ পেয়েছো তাদের ক্ষেত্রে সত্যি বলছি তোমরা খুব লাকি। এবং তোমরা যেন এই 100% দিয়ে সমস্ত কিছু ছেড়ে যেন এই দিকে প্রিপারেশান নাও। বেশি দিন টাইম নেই, হয়তো 2-3 মাস, অল্প অল্প করলে হয়ে যাবে, কিন্তু এর প্রতি টাইমটা দিও। অনেকজন কেয়ারলেসভাবে করো না, ডোন্ট মাইন্ড, কেয়ারলেসভাবে করো না, যেন ভালোভাবে করো, প্রপারলি। কেমন, বুঝতে পেরেছো? যেন এটাই তোমার শেষ সুযোগ, সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে। সুভাষ, আজ সুভাষ কথা বলেনি কেন? স্যার অ্যাসিড বেস সল্টের মানে কি কি কোশ্চেন হতে পারে, মানে কি কি কোশ্চেন করতে পারে ওরা? অ্যাসিড থেকে অনেক কিছু তো কোশ্চেন করা যাবে, অ্যাসিড বেস সল্ট থেকে তোমাকে ধরো সাপোজ লাস্টের যে টপিকগুলো আছে তাদের জৈব যৌগে নিয়েই যাবে আমার যতদূর আশা। এই যেমন হচ্ছে অ্যাসিড বেস, তারপর যে সমযোজী, এইগুলো তাদের হচ্ছে বিভিন্ন বিক্রিয়া দিতে পারে, যেমন হচ্ছে তোমার 11-12 যেগুলো রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন বিকারকগুলো পেয়েছো, তারপর হচ্ছে শনাক্তকরণের ব্যাপার যেগুলো আছে, কিভাবে এই সেল শনাক্ত করবে, কিভাবে অ্যালকাইল কিটোন কিভাবে শনাক্ত করা যায়, হ্যাঁ, এগুলো নাকি স্যার? এই যে ব্যাপারগুলো, যেমন বিভিন্ন ধরনের যে আমাদের অজৈব রসায়নের যে পার্টগুলো রিঅ্যাকশন আছে, হতে পারে স্যার। হ্যাঁ, রিয়াকশানগুলো জিজ্ঞেস করতে পারে, যে এর সঙ্গে বিক্রিয়া দিলে তোমাকে দেখাও তো বিক্রিয়াটা কী করে হয়, বুঝতে পেরেছো? এই যে টপিকগুলো সেইগুলো তোমাকে রেডি করতে হবে। সুভাষ, আচ্ছা। হ্যাঁ স্যার, সরি স্যার, আজকে আমি এই জায়গায় গিয়েছিলাম, এই সবে ফিরলাম, তাই
সবে খানিকটা আগে জয়েন করলাম, পরের দিন স্যার আমি ডেমো দেবো স্যার। ঠিক আছে। সুপর্ণা, তারপর হচ্ছে সুস্মিতা ঘোষ, আপনি বলুন। স্যার বলেন। ডেমোটা উইথ ভিডিও মানে দেখছেন তাই তো স্যার? হ্যাঁ, ভিডিওই দেখছি যে তোমাদের কোথায় কি আচ্ছা হচ্ছে। স্যার, এই গুগল মিটে ভিডিওটা শেয়ার মানে স্ক্রিন শেয়ার করেই করতে হয় নাকি কিভাবে করতে হয় একটু স্ক্রিন যদি শেয়ার বলতেন। করেই। না স্ক্রিন না, শেয়ার এটা মানে এই স্ক্রিন শেয়ার না, এমনি তো ডাইরেক্ট ভিডিও হচ্ছে, আমি এখান থেকে পিন আপ করে দিলে সেই ভিডিওটা বড় করে দেখানো যাচ্ছে। কি কি করতে হবে স্যার? ওই যে ভিডিও যে ক্যামেরা আছে না, ওর হ্যাঁ। ক্যামেরাটা চালু করলেই হবে। এবারে তুমি আচ্ছা পয়েন্ট আচ্ছা করে নেবে, আমি এখানে পিন আপ করে দেবো, তোমার এখানে ভিডিওটা বড় করে দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, ভিডিওটা স্টার্ট করলেই হবে তাই তো, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ওপেন করলেই হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা সুস্মিতা, আচ্ছা। আপনি বলুন। তানজিলা, হ্যাঁ স্যার, ডেমোটা স্যার দিয়েছে। আজকে দেবো ভেবেছিলাম, কিন্তু আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, নাক দিয়ে ভীষণ ভাবে জল পড়ছে। সামনের দিন দেবো স্যার। ঠিক আছে। আর আমাদের সুস্মিতা, সুস্মিতা ঘুমিয়ে পড়েছে মানে ফোন দেখতে দেখতে, মানে ক্লাস করতে করতে। তাহলে মোটামুটি আমি বলি, শোনো, প্রত্যেককে রেডি করো, কোথায় কার কি ভুল হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও আছো, তোমরাও অবজার্ভ করবে, তোমরাও বলবে সেগুলো কোথায় কোথায় কি ভুল হচ্ছে। সেগুলো প্রত্যেকে আমরা এখান থেকে বিষয়টা আমার মানে যেগুলো আমার মানে দিক মানে উইক পয়েন্ট যেগুলো আছে, সেইগুলো প্রত্যেককে ধরলে কি বলতো আমার উইক পয়েন্টটা ইয়ে হয়ে যাবে, ধরা পড়বে। এবারে কেউ এখানে কিছু মনে করো না যেন আমি এইগুলো বলছি তোমাকে এইগুলো ঠিক করতে হবে, এই কথা বলার স্টাইল ঠিক করতে হবে, এই তোমার এই ভাষা জ্ঞানগুলো ঠিক করতে হবে, এইগুলো যেন কেউ কিছু মনে করো না। কারণ হচ্ছে এটা আমার কর্তব্য, এবং বাকিরাও যারা আছে তারাও বলবে যে স্যার এটা এইভাবে হলে ভালো হতো। অবশ্যই আমরা সবাই একই প্ল্যাটফর্মের মধ্যে আছি, সেখানে আমরা আমাদের ভুলগুলো শুধরাবো, এবং আমরা যেন পরবর্তীকালে যে পরীক্ষা আমরা দেবো বা ইন্টারভিউ দেবো সেখানে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। তাই এখানে রাগ বা অভিমান বা আমাদের দুঃখ বা স্যার আমাকে অপমান করলো, এই ব্যাপারগুলো যেন না থাকে। সেটাই আমি বলছি। কারণ হচ্ছে অনেকজনকে আমি বকতেও পারি যে তোমার এই ব্যাপারটা হচ্ছে না, তোমার এই ব্যাপারগুলো চেঞ্জ করো। সেইগুলো যেন মাইন্ডে নেবে না, যে আমাকে বললো সবার সামনে। মানে খারাপ ভালো যেটা বলবেন, কারণ স্যার ফাইনালে যেটা মানে যাতে ভালো হয় আর কি। এখানে স্যার কিছু মনে করার নেই। কোনো কথা বোঝা যাচ্ছে না স্যার। রিয়ার কোনো কথা বোঝা যাচ্ছে না। রিয়া দেখেছো আমি একা বলছি না, সবাই বলছে তোমার মাইক্রোফোনটা ঠিক করতে হবে, না তোমার মাইকের কোনো প্রবলেম হয়েছে, এরকম একটা হতে পারে। তুমি যেটা কথা বলছো সে ভয়েসের এটাই সেটা সমস্যা হতে পারে, সেটা দেখো একটু। তাই তো ওয়াসিম? হ্যাঁ স্যার, কোনো কথা যাচ্ছে না, বেঁধে বেঁধে আসছে। হ্যাঁ, ওই জন্য আর বলছি, প্রত্যেকে বলছি তোমাদের ভিডিওগুলো হয়তো থাকবে এখানে, তোমরা দেখে নিও। তা প্রত্যেকের যে সমস্যাগুলো সেগুলো আমি চোখ কান বুঝেই বলবো যে তোমার এই সমস্যাগুলো হচ্ছে, তুমি এগুলো ঠিক করো। এতে যে স্যার আমাকে এইগুলো ভুল বলেছে, আমি খুব ভালো পড়াতাম, বা আমি অবশ্যই আমার চোখ হয়তো খারাপ লেগেছে সেই জন্য আমি বলছি, বা আদার্স আমাদের ওয়াসিমরা আছে, সুভাষ আছে, মণিমালা আছে, মানে সবাই এক একজন টিচার ধরো প্রত্যেককেই। এখানে যতজন আছে প্রত্যেকে কেউ এমএসসি, কেউ এসএসসি, কেউ বিএসসি পাস, প্রত্যেকে টিউশন পড়ায়, প্রত্যেককে এই হাই স্কুল বলছি 9-10-এর জন্য টিচার। আমরা যদি টিচার মানে রিক্রুটমেন্টে পাস না, মানে পাস বলছি, আমরা যদি ইন্টারভিউ পাস না করি তবুও তো আমরা টিচার, অবশ্যই টিচার আমরা, কারণ আমরা কিছুটা স্টেপ পার করেছি। হয়তো আমরা সরকারের থেকে প্রাপ্য যে লেটার সেটা পাচ্ছি না, কিন্তু আমরা প্রত্যেকে এক একজন করে টিচার, কারণ সেটার জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি। এবার হয়তো আমরা প্রাইভেট টিচার। তাই প্রত্যেককে বলছি যে তোমরা প্রত্যেকে জানো তোমাদের যে কোথায় কোথায় দুর্বল পয়েন্ট, আমার চেয়েও তোমরা বেশি জানো যারা ইন্টারভিউ দিলে, রোজিনা আছো, আমাদের এখনও যারা যারা আছো, তারা প্রত্যেকে আমার চেয়ে বেটার বুঝতে পারছো যে আমি ইন্টারভিউ দিয়ে কোথায়, মানে আমি ডেমোটা দিয়ে কোথায় কোথায় আমার দুর্বল জায়গাটা হলো, বা আমার কোথায় কোথায় আটকে গেল, সেটা আমার চেয়েও ভালো বুঝতে পারছো তারা। তাহলে সেই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে, সেটা সংশোধন করবে। এটাই চাই যেন প্রত্যেককে লেটারটা আসুক, এটাই আমি শুনতে চাই। আর হচ্ছে প্রত্যেকের কাছে যেন বড় বড় রসগোল্লা খেতে পারে আমরা, তাই না ওয়াসিম? হ্যাঁ স্যার, অবশ্যই।
তাহলে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। শারমি, নেক্সট দিন কখন ক্লাস হবে? কালকে হুম, ওই 9টা 15 এইভাবে। মানে ওই দিন কি শুধু ইন্টারভিউ হবে? ওটা ফ্রাইডে ইন্টারভিউ নেব। আহ, ওই জন্য বলেছিলাম এর আগের দিন রেডি করতে, বাট পরে আগের দিন বলেছিলাম যে আবার কোশ্চেন আলোচনা করবো, কোশ্চেন ধরবো টপিক অনুযায়ী। যদি কোশ্চেন ধরে ওই ওই জায়গা থেকে, তাহলে তোমরা কি কি করবে। ওই জন্য টপিক বলে দিয়েছিলাম, পরমাণুর চাপটা, তারপর হচ্ছে নিউটনের গতিসূত্র, তারপর মহাকর্ষ বল, তারপর ঘর্ষণ বল, বৃত্তীয় গতি, এই সমস্ত টপিকগুলো আমরা বলেছিলাম যে এখানগুলো রেডি করতে। এই এই জায়গা থেকে কোশ্চেন করব তোমাদের, এবং মানে এক একজন করে জিজ্ঞেস করব, সেগুলো রেডি হয়ে যাবে। তাহলে তোমাদের যে একটু সমস্যা হচ্ছিল না যে কোন জায়গা থেকে কোশ্চেন করবে, যে তোমাদের বইটাই রেডি হয়ে যায় টোটালটাই, তাহলে কি হবে, আর সমস্যাটা হবে না। এবং সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেকের সঙ্গে আলোচনা করে, যে এই ব্যাপারটা হলে আমাদের ভালো হয়। হুম। না মানে ওইটা তাহলে কবে হবে, বৃহস্পতিবার না শুক্রবার? ওটা কালকে হবে, হুম। তাই কালকে হবে ওটা। আর শুক্রবারের দিন তোমাদের ডেমোটা হবে, এই প্রত্যেকের ভিডিওতে ডেমো দিতে আবার হবে। নতুন ডেমো রেডি করবো নাকি? হ্যাঁ, নতুন তুমি যেটা এটা তুমি ওটাও দিতে পারো ফের নতুন করে। আচ্ছা, ঠিক আছে। বলো স্যার বুঝতে কালকে যে ওইগুলো মানে ওটা হবে, ওটা শুধু কোশ্চেন আলোচনা হবে না কোশ্চেন ধরবেন? কোশ্চেন তোমাদের মানে কাজ দেওয়া ছিল, ধরবো A to Z। অবশ্যই কোশ্চেন আলোচনা হবে, তুমি পারলে না আরেকজনকে জিজ্ঞেস করবো, আরেকজন পারলে না আরেকজনকে জিজ্ঞেস করবো, এইভাবে আলোচনা হবে আমাদের। আচ্ছা কেমন বুঝতে, আমি কোশ্চেন থ্রো করবো, তোমাদের অ্যান্সার দিতে হবে। আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। প্রত্যেককে গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো। একটু দেখবেন স্যার। দিয়া বলো, রিয়া বলো। স্যার বলছি মেসেজটা একটু দেখবেন স্যার, তারপরে ডেমোটা দেবো পরে। তুমি SMS করো, আমি SMS দেখছি। আর রোজিনা কি বলছিলে? স্যার হুম, স্যার কালকে আপনাকে কখন ফোন করলে পাওয়া যেতে পারে? আমাকে ফোন করলে তুমি পাবে কাল বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ স্যার, 10টার পর, বৃহস্পতিবার। হ্যাঁ 10টার পর পাবে। আচ্ছা স্যার, 10টার পরে পাবে। ধন্যবাদ স্যার। স্যার বললাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, একটু দেখবেন। হ্যাঁ, ওটা তোমাকে আমি হোয়াটসঅ্যাপে SMS করছি রাতে, চিন্তা নেই, আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি ওটা। আর কে, রোজিনা স্যার কি বলছিলে? বলছিলাম আমার সেই তড়িৎ লেপন যেটা করছিলাম ওইটার একটু ফার্স্টে স্টার্টিংটা কিভাবে করব, আর ওই কিছু কোশ্চেন মানে একটু বললে ভালো হতো এখান থেকে। দেখো, প্রথমত তড়িৎ লেপন, তুমি ধাতু যখন তুমি কি টপিক চুজ করলে, প্রথমে কি বললে যে রোজিনা, মানে তাই তো? ধাতু দিয়ে তৈরি, ধাতুটার রাস্টিং মানে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাকে নষ্টের হাত থেকে মানে বাঁচানোর জন্য আমরা কি করব, তড়িৎ লেপন করব, এইটা মানে বলতে চাইছিলাম আর কি। মানে ওরা যে ধাতুটার উপরে কিভাবে ইয়ে হয় ওরা জানে কিনা, তাহলে তা আপনি বিষয়টা একটু যে ধাতুটা প্রথমে একটু নষ্ট হয় স্টার্টিংটা একটু কখন, বলে ধাতুটা নষ্ট হয় কখন, যখন যে বাতাসে জলবায়ু তাহলে সেটা তোমাকে সংস্পর্শে। উদাহরণ দিতে হবে। যে তোমরা বাড়িতে দেখেছো যে আমাদের যে জানলার ব্যাপারটা বলতে পারো, জানলার যে গ্রিল বা যে লোহার যেগুলো গেট থাকে, আচ্ছা সেগুলো। ওইগুলো না যে মানে বাসে আসছে এসে ওইগুলো না বলে জানলার ইয়ে ওইগুলো বলতে পারবো, তুমি ওইগুলো বলবো। সাইকেলের উদাহরণ দিতে পারো, যে সাইকেল দীর্ঘদিন হয়ে গেলে কি হয়ে যায়, আমাদের পুরাতন হয়ে যায়, সেখানে কি হয়, ক্ষয় হয়, জং ধরে, তাই না? যেটা কারণে মরিচা বলা হয়, কি বলা হয়, মরিচা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই মরিচা নিবারণের জন্য আমরা কি করতে পারি, এই মরিচা নিবারণের প্রসেসগুলো কি কি, এই মরিচা নিবারণের প্রসেসটাকে আমরা কি বলি, সেই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টিং ভাবে শুরু করতে হবে। কেমন বুঝতে পারছো? এবার তুমি সাইকেল নিয়ে আসলে, কেউ, তুমি এইভাবে উদাহরণ দিচ্ছিলে হয়তো, যে কেউ একজন সাইকেলে আসলে, কেউ একজন কিসে বললে আরেকটা। হ্যাঁ স্যার ওই লিখতে দিবা শ্রেণী টেনে লিখবো বলে ওইভাবে ওইরকম বলতেছিলাম, হুম শ্রেণী বিষয় এইসব লেখার জন্য আর কি। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই এটাই বলবে তুমি, কিন্তু সেটাকে একটু ইন্টারেস্ট নেবে, তোমার হয়েছে ইন্টারেস্টিং নেবে। এ ধরো তো তুমি সাইকেলটা নোংরা হয়ে গেল বা দেখলে যে বাড়িতে রেখে দিলে, তাহলে সাইকেলটা কি হবে, মানে বাইরে রেখে দিলে সাইকেলটা আস্তে আস্তে কি হবে, এই কোশ্চেনটা করো। তুমি সাইকেল করে আসলে কি দিয়ে তৈরি, তাহলে লোহা দিয়ে তৈরি তুমি বললে। তাহলে তোমার ওই যে কথাটা যে লোহা দিয়ে তৈরি, তাহলে ধাতুটা গেল, ধাতু সম্পর্কে বললে তুমি, ভালো করে বুঝবে প্রথম পয়েন্ট। স্যার হুম স্যার বলছি আপনি তো বুধবারও ডেমো নেবেন। হুম স্যার কেন বলছি শুক্রবার দেওয়ার চেষ্টা করবো, আমার শ্বাসকষ্টের প্রবলেম হয় তো স্যার, তো আমি মানে স্পিডে কথা বলতে পারি না, তো ওই জন্য বাই চান্স যদি ঠিকঠাক হয়ে গেলাম কালকের মধ্যে, তাহলে শুক্রবার
দিব। আর যদি না দিই স্যার, শ্বাসকষ্টটা থেকে যায়, তাহলে আমি বুধবার দিন দিব স্যার, হবে স্যার? ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। এবারে রোজিনা, তুমি বললে যে কি আমরা সাইকেল কি দিয়ে তৈরি, তুমি লোহা দিয়ে তৈরি। আমি ভাবলাম, তখনই ভাবলাম যে ধাতুবিদ্যা করাবে, কিন্তু তারপর টপিক চেঞ্জ করলে কি, তারপর বক্তব্যটা আসলো কিভাবে নষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি আমাকে ভেঙে ওটা ফেলতে হতে পারো ওইভাবে বলা সাইকেল, যাবে। তোমার ইচ্ছা হয়েছে আমার পছন্দ নেই, আমি ভেঙে ফেললাম। তোমার মেয়ে তো ভেঙে ফেললো যে আমার এই সাইকেল পছন্দ নেই, আমাকে নতুন একটা সাইকেল কিনে দিতে হবে। তাহলে নষ্ট তার আর সাইকেল আজকে ক্ষয়, নষ্ট আর ক্ষয় ব্যাপারটা আলাদা। ক্ষয় ক্ষয়, হ্যাঁ ঠিক তুমি বলেছো। বুঝতে পেরেছো? তাহলে এই যে ওয়ার্ডগুলো তোমাদের একটু আগে বললাম যে ওয়ার্ডের ইউজ ব্যাপারটা, নষ্ট আর ক্ষয়, এই দুটো কথার মধ্যে তোমাকে পার্থক্য বুঝতে হবে। হুম। কি হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে মরিচা ব্যাপারটাও নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, মা মা ওটাই। মা ঠিক আছে, তাহলে তুমি তোমার মেয়েকে সাইকেলটাই কিনে এনে দাও আগে, দিয়ে তারপর